আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? বাসায় সবকিছু ঠিকঠাক চলছে? পড়ালেখা ঠিকঠাক চলছে? হুম, বলো তো। লাস্ট ক্লাসটা করার পরে বাসায় প্র্যাকটিস করেছিলে? লাস্ট ক্লাসটা করার পরে বাসায় প্র্যাকটিস করছিলা? ভাইকে একটু বলো। প্র্যাকটিস না করলে কিভাবে হবে? পড়া জমায় রাখলে হবে? বলো ভাইকে। হুম, পড়া জমায় রাখলে হবে? ওকে, আচ্ছা। ফেসবুকে আমার আইডিতে নাই, তোমাদের নোমান ভাইয়ের আইডিতে আছে। বুঝতে পারছো? আমার আইডিটা তো রেস্ট্রিকশন, 10ই এপ্রিল পর্যন্ত আমার আইডিতে রেস্ট্রিকশন আছে। তাই ফেসবুকে ক্লাসটা হচ্ছে নোমান ভাইয়ের আইডি থেকে নিতে হচ্ছে। নোমান, দেখো তো তুমি আদৌ গ্রুপে গেছো কিনা, এফআরবি গ্রুপে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা এফআরবি গ্রুপে আছি। তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে পারো। ফ্রেন্ডরা আসলেই আমরা শুরু করে দিই। সকাল সকাল অনেকেই ঘুমাচ্ছে, কারণ অনেকেই রাতে ঘুমায় না, নিউ জেনারেশন। অনেকেই রাতে ঘুমায় না, নতুন জেনারেশন। সো না, ক্লাস 9টা 30-এ কালকে পোস্ট দেওয়া হয়েছিল। ক্লাস 9টা 30-এই। কারণ আমিও সারা রাত ঘুমাই নাই, সেরির পরেও ঘুমাইতে পারিনি, তোমাদের ক্লাসের কন্টেন্ট গুছাইতে হয়েছে। বুঝতে পারছো? তোমাদের মতো আমারও অবস্থা। তুমি দেখবে আমার চোখ টোক লাল হয়ে আছে, ফুলে আছে। ওকে, কারণ ওই সকাল 10:30টায় ওঠা যা, না ঘুমায় একবারে 9:30টায় ক্লাস নেওয়া, এইটা। বুঝতে পারছো? সো আমরা শুরু করতে পারি। মোটামুটি সবাই তো জয়েন হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি সবাই তো জয়েন হয়ে গেছে। সো গত দিন পর্যন্ত যা পড়ছিলাম তারপর থেকে আজকে আমরা স্টার্ট করব। ওকে, গত দিন পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা যতটুকু পড়ছিলাম, ঠিক আছে, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছিলাম। সো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা স্টার্ট করব। আমাদের প্রথমেই যে জিনিসটা দিয়ে স্টার্ট করব, একটু খেয়াল করো। আজকে তাড়াতাড়ি শেষ করো না, তো তাড়াহুড়া কেন? এত তাড়াহুড়া কেন জীবনে, বলো? আমরা দেখব আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি। ঠিক আছে, একটা গ্যাস, ঠিক আছে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের কিছু পার্থক্য আছে, তোমরা একটু বই থেকে রিডিং পড়বা। সো এখন দেখব আমরা এমেগা বক্র। একটু খেয়াল করেন স্যার, আমরা কি দেখব? এমেগা বক্র দেখব। এমেগা বক্র নাম শুনছো তোমরা? এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু। এমেগা বক্র, ঠিক আছে। আমরা জেড নাম শুনছিলাম না ভাইয়া? একটু মনোযোগ দাও। জেড, জেডটা কি বলো তো? জেড এর নামটা কি বলো ভাইকে? জেড, জেড, হোয়াট ইজ জেড? জেডটা হচ্ছে, হ্যাঁ, পেষণ গুণাঙ্ক। নাইস। বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, বা পেষণ গুণাঙ্ক আমরা যেটা বলি, বা সংকোচন গুণাঙ্ক, যে যাই বলো না কেন। হ্যাঁ, জেডটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ফ্যাক্টর বা বাংলায় আমরা বলি হচ্ছে পেষণ গুণাঙ্ক, তাই তো? পেষণ গুণাঙ্ক। সো আমরা জেড যদি 1 হয়,
তখন আমরা বলি গ্যাসটা হচ্ছে আদর্শ অবস্থায় আছে। পৃথিবীতে সকল গ্যাসই কি আদর্শ গ্যাস বলো তো? ঠিক আছে, তোমরা একটু বলো তো, পৃথিবীতে সকল গ্যাসই কি আদর্শ গ্যাস? না, পৃথিবীতে সকল গ্যাস আদর্শ গ্যাস না। ঠিক আছে, আসলে প্রকৃতপক্ষে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, সব গ্যাস কি বাস্তব গ্যাস, আমরা আজকে দেখব একটু পরে। সো জেড যদি গ্রেটার দেন 1 হয় অথবা জেড লেস দেন 1 হয়, তখন আমরা বলি কি এটা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস, বুঝতে পারছো? জেড যদি 1 থেকে বেশি হয় বা 1 থেকে ছোট হয়, তো তখন আমরা এটাকে কি বলি? বাস্তব গ্যাস। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, তাই না? পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? সো সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, জেড ইন্টু এনআরটি। তো আমরা যদি দেখি জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআরটি, আমরা যদি 1 মোল গ্যাসের জন্য ফর 1 মোল গ্যাস, 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি, তাহলে জেড কি আসবে? জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি, এইটা আসে না? 1 মোল গ্যাসের জন্য যদি আমরা চিন্তা করি, জেডটা কি আসে? জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। ডান সবাই? এইটা ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো? জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। তো এখন একটু খেয়াল করো, আমাদের যে অ্যামেগা কার্ভটা আছে, একদম সহজভাবে আমি বুঝাই দিব, তোমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। দেখো এটা হচ্ছে পিভি বনাম পি গ্রাফ আঁকবো আমরা, ঠিক আছে? বা অনেক সময় বলা হয় জেড বনাম পি গ্রাফ। দেখো এখানে আমরা একটা জিনিস দেখি কিনা, জেড সমানুপাতিক পিভি, ঠিক আছে? এই কারণে অনেক সময় দেখবা জেড বনাম, ঠিক আছে, পিভি গ্রাফ, জেড থাকে অর পিভি থাকে, জেডও থাকতে পারে অর পিভিও থাকতে পারে। আমার কথাটা ধরতে পারছো সবাই? এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো তো? দেখো কার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এই আইডিটা নোমানের একজন কমেন্ট করছে, কি প্রোফাইল পিক রে ভাই, ওই দিন আপনার প্রোফাইল পিক দেখে ভয় পেয়ে গেছি। আমি ইচ্ছা করে নোমানরে বলছি এত স্মার্ট পিকচার দিও না, ঠিক আছে? কারণ নোমান সামনাসামনি অনেক স্মার্ট, হ্যান্ডসাম। সো জেড অর পিভি, ঠিক আছে? সো পিভি বনাম পি গ্রাফ, ঠিক আছে? দেখো রিক্যাপ বুঝতে পারছি না, যারা যারা পরে আসছে রিক্যাপ না বলে তোমরা বলো ভাইয়া পরে আসছি আবার বুঝান, ঠিক আছে? হুদাই মনে করো পরে আইসা তোমরা ইয়া শুরু করছো, আসো আমি শুরু থেকে দেখাই দিই, প্যারা নাই। আমরা এমেগা বক্র দিয়ে শুরু করছি, বুঝছো? আমরা কি নিয়ে শুরু করছি? এমেগা বক্র নিয়ে। তো এমেগা বক্রে আমরা দেখছি হচ্ছে জেড একটা টার্ম আমাদের জানা লাগবে, জেডটা কি? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা পেষণ গুণাঙ্ক বলি আমরা। তো জেড যদি 1 হয় তখন আমরা বলি হচ্ছে গ্যাসটা আদর্শ গ্যাস, ঠিক আছে? আর জেড যদি 1 থেকে বড় হয় বা 1 থেকে ছোট হয় আমরা বলি বাস্তব গ্যাস। সো আমরা ইকুয়াল টু পিভি ইকুয়াল টু এনআরটি দেখছি। তো জেড যদি 1 হয় তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি হয়ে যায় আদর্শ গ্যাসের সমীকরণ। যেহেতু আমরা হচ্ছে আদর্শ অবস্থা থেকে বিচ্যুতি বাইর করব, তাই না? একটা বাস্তব গ্যাস কি করে? আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয় না ভাইয়া, বলো তো ইয়েস অর নট? একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি হয় না, ইয়েস অর নট? ইয়েস। সো কতটুকু বিচ্যুতি হয় সেই বিচ্যুতির পরিমাণটা বাইর করব জেড দ্বারা, জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআরটি। সো যদি 1 মোল গ্যাসের জন্য আমি চিন্তা করি জেড ইকুয়াল টু পিভি বাই আরটি। সো আমরা এখন একটা গ্রাফ আঁকবো, দেখো গ্রাফটা কি? পিভি বনাম পি গ্রাফ। তো পিভি যেহেতু জেড এর সমানুপাতিক, মাঝে মাঝে দেখবা পরীক্ষার হলে আছে জেড বনাম পি গ্রাফ। এখন বুঝছো ভাইয়া? এখন বুঝছো? জেড বনাম পি গ্রাফ এখন বুঝছো ভাইয়া? ডান? ওকে ডান। এখন আসো, এখন আসো জিনিসটা খেয়াল করো। যখন জেড ইকুয়াল টু 1, বুঝছো,
পিভি ইকুয়াল টু 1 না কনস্ট্যান্ট, ঠিক আছে। জেড ইকুয়াল টু যদি 1 হয় তাহলে দেখো এই রেখাটা পাবো, জেড ইকুয়াল টু 1 আদর্শ গ্যাসের জন্য আমি কি পাবো, একটা স্ট্রেট লাইন পাবো। এটা পাইছি। আদর্শ গ্যাসের জন্য আমরা কি পাবো, একটা স্ট্রেট লাইন পাবো এক্স অক্ষের সমান্তরাল। পি কেন, দেখো চাপের সাথে পরিবর্তন হবে, ঠিক আছে। জিয়াউর রহমান পি কেন, কারণ আমি চাপ পরিবর্তন করব, চাপ বাড়াবো বা কমাবো, ঠিক আছে। যেহেতু পেষণ গুণাঙ্ক আসছে, চাপের খেলা। এখন দেখো এই যে এখানে দুইটা অঞ্চল আছে, এই উপরের একটা অঞ্চল, এই নিচের একটা অঞ্চল, ঠিক আছে। নিচের অঞ্চলটা হচ্ছে আকর্ষণ অঞ্চল, ভালোভাবে বুঝছো কি অঞ্চল, আকর্ষণ অঞ্চল। আর উপরের অঞ্চলটা কি, বিকর্ষণ অঞ্চল। নিচের অংশটা হচ্ছে আকর্ষণ অঞ্চল, উপরের অংশটা হচ্ছে বিকর্ষণ অঞ্চল, ঠিক আছে। তো এখন দেখো সো নিচের অংশটা কি, আকর্ষণ অঞ্চল, উপরের অংশটা কি, বিকর্ষণ অঞ্চল। তো নিচে যত যাব জেড এর মান কি 1 থেকে কম না বেশি, বলো তো। নিচে যত যাব জেড এর মানটা কি 1 থেকে কম না বেশি, তোমরা আমাকে একটু বলো। 1 থেকে কম। আর উপরের অঞ্চলে কি জেড এর মান 1 থেকে বেশি। এখন দেখো এখানে দুইটা কেস জানলেই হবে, দুইটা কেস। কেস 1 একটু বুঝছো, দেখো কেস 1টা হচ্ছে পোলার ভার্সেস নন পোলার, বা যাদের ভিতরে হাইড্রোজেন বন্ড আছে, একটু ভালোভাবে বুঝছো। কেস 1টা আমি সহজে যদি বলি হাইড্রোজেন বন্ড। তো ধরো তোমাকে যদি বলা হয় অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ভিতরে কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, তাই না। সো এদের বিচ্যুতি সবচেয়ে বেশি, ঠিক আছে। এদের বিচ্যুতি কি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। যাদের হাইড্রোজেন বন্ড আছে এদের বিচ্যুতি সবচেয়ে বেশি। বিচ্যুতি কি, চাপ বাড়াইলে, বুঝো কেউ কেউ বলছে বিচ্যুতি কি, চাপ বাড়ালে এরা আদর্শ অবস্থা থেকে বেশি সরে যায়। দেখো আদর্শ অবস্থা কি, গ্যাসটা এই যে এইরকম থাকবে, একটা স্ট্রেট লাইন থাকবে। অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো, যত চাপ বাড়াচ্ছি বিচ্যুতি হচ্ছে। দেখো গ্রাফটা নিচের দিকে নামতেছে, একটা পর্যায়ে গিয়ে আর বিচ্যুতি হয় না, ঠিক আছে। একটা পর্যায়ে গিয়ে বিকর্ষণ ফ্যাক্টরটা বাড়তে থাকে, আকর্ষণ ফ্যাক্টরটা কমতে থাকে। দেখো যত নিচের দিকে যাচ্ছে আকর্ষণ ফ্যাক্টর বাড়তেছে না, একটু বুঝছো, ভালোভাবে বুঝছো। আমি যদি দেখাই, যত নিচের দিকে যাচ্ছে আকর্ষণ আকর্ষণ আকর্ষণ, আর যত উপরের দিকে যাচ্ছে তত বিকর্ষণ। তো একই সাথে আকর্ষণও হচ্ছে বিকর্ষণও হচ্ছে, তাই না। এই ঘটনাটা কেন, দেখো এই ঘটনাটা তোমাকে একটু সহজে বুঝিয়ে দিই। লেটস সে ধরো এই যে দুইটা অণু, লেটস সে এদের ভিতরে আকর্ষণ হচ্ছে। তো এরা কি হচ্ছে, কাছাকাছি যাচ্ছে। আকর্ষণ হওয়া মানে কি, কাছাকাছি যাচ্ছে কাছাকাছি যাচ্ছে কাছাকাছি যাচ্ছে কাছাকাছি যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে দেখো নিউক্লিয়াসগুলো কি খুব কাছাকাছি চলে যাচ্ছে না। এখন নিউক্লিয়াস কি হচ্ছে, পরস্পরকে কি বিকর্ষণ করে না। যখন নিউক্লিয়াসগুলো খুব কাছাকাছি চলে যায়, একটু ভালোভাবে বুঝো, যখন নিউক্লিয়াসগুলো কাছাকাছি চলে যায় তখন কি হয়, বিকর্ষণ শুরু হয়। বুঝতে পারছো, খুব কাছাকাছি আসলে কি হয়, বিকর্ষণ শুরু হয়। তো যখন নিউক্লিয়াসগুলো কাছাকাছি আসে তখন কি হয়, বিকর্ষণ হয়। সো একই সাথে কেন আকর্ষণ এবং বিকর্ষণ, এটা বুঝতে পারছো। বুঝলে সবাই 1 বলো, ঠিক আছে। তো মনে রাখবা কেস 1 যার হাইড্রোজেন বন্ড আছে তার বিচ্যুতি সবচেয়ে বেশি, ঠিক আছে, তার বিচ্যুতি সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা এখন আসো কেস 2। কেস 2 যার আণবিক ভর বেশি, তার কি হবে বলো, যার আণবিক ভর বেশি তার কি হবে, বিকর্ষণ না আকর্ষণ বেশি হবে।
তার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ তত বেশি। তত বেশি মেইনলি তো আকর্ষণটা কি হয়, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ হয়। দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে বললাম হাইড্রোজেন বন্ড কেস 1, কোনো কিছু মাথায় রাখবে না, যার হাইড্রোজেন বন্ড আছে এটাকে দেখলেই তার বিকর্ষণ সবচেয়ে বেশি। তারপরে দেখো আমি দুইটা লাইন আঁকবো, লেটস সে এটা গ্রিন লাইন আঁকতেছি, আরেকটা লাইন আঁকতেছি হচ্ছে লেটস সে ইয়েলো লাইন। এখন একটাকে ধরতেছে আমি কার্বন ডাইঅক্সাইড, লেটস সে একটাকে ধরতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এখন তোমরা আমাকে বলবা যদি এটা বুঝে থাকো, যার আণবিক ভর বেশি তার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ তত বেশি, তো কোন লাইনটা কার্বন ডাইঅক্সাইড হবে আর কোন লাইনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, যদি এটা বুঝে থাকো, ঠিক আছে একটু বলো। দেখো কোন লাইনটা কার্বন ডাইঅক্সাইড, কোন লাইনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সবুজটা কি হবে আর ইয়েলোটা কি হবে বলো। ওয়াও গ্রেট, সবাই সঠিক উত্তর দিচ্ছ, নাইস। এটা কি কার্বন ডাইঅক্সাইড, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন এমনটা হইল, এটা ইয়েলো লাইন দিয়ে লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা। কারণ হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তাই না, একটু বুঝো, কার্বন ডাইঅক্সাইডের কি আণবিক ভর বেশি। তা আণবিক ভর বেশি হইলে দেখো আকর্ষণটাও কি বেশি হচ্ছে না। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আকর্ষণটা কি হচ্ছে, একটু কম হচ্ছে, তার তুলনায় কার্বন ডাইঅক্সাইডের আকর্ষণটা কি একটু বেশি হচ্ছে কিনা, ইয়েস অর নট। এমেগা বক্রটা সিকিউতে আসে, এই কারণে কিন্তু আমি একদম ইন ডিটেলস পড়ায় ফেলছি। ওকে ডান, এটা নিয়ে কোনো প্যারা আছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোজেন আরেকটা হচ্ছে হিলিয়াম। লেটস সে আরো দুইটা কালার আছে আমাদের, একটা হচ্ছে হাইড্রোজেন আরেকটা হচ্ছে হিলিয়াম, এই দুইটা কালার আছে আমাদের। এখন হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে আকর্ষণ ফ্যাক্টরটা কাজ করে না, ঠিক আছে, হাইড্রোজেন অ্যান্ড হিলিয়ামের ক্ষেত্রে আকর্ষণ ফ্যাক্টরটা কাজ করে না, ঠিক আছে, এদের ক্ষেত্রে বিকর্ষণ ফ্যাক্টরটা কাজ করে, কারণ এদের আকার ছোট। দেখো কেস থ্রিটা কই লিখে দিব বলো তো, এই পেজে লিখে দিলেই তো ভালোই, তো এইখানে লিখে দিই কেস 3, হ্যাঁ কেস 3 হাইড্রোজেন এবং হিলিয়ামের আকার ছোট, তাই বিকর্ষণ ফ্যাক্টর কাজ করে, তাই না। ক্লিয়ার, হাইড্রোজেন এবং হিলিয়ামের আকার ছোট, তাই এদের ক্ষেত্রে আকর্ষণ ফ্যাক্টরটা কাজ করে না, এদের ক্ষেত্রে শুধু বিকর্ষণ ফ্যাক্টরটা কাজ করবে। কেন, কারণ দেখো হাইড্রোজেনের নিউক্লিয়াসটাও ছোট, মানে আকারটা ছোট, হিলিয়ামের আকারটাও ছোট, তো এরা যখন কাছাকাছি আসে, লেটস সে এরা যখন কাছাকাছি আসে, ধরো কাছাকাছি আসলেই বিকর্ষণটা শুরু হয়ে যায়, কারণ এদের তো এত বড় আকার না যে কক্ষপথের একটা আকার আছে, এরা কাছাকাছি আসলেই কি হয় বিকর্ষণটা শুরু হয়ে যায়। আমার কথাটা ধরতে পারছো তোমরা। তো হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে আকর্ষণ ফ্যাক্টরটা কাজ করবে না। ওকে, এখন 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 কোনটা হাইড্রোজেন হবে কোনটা হিলিয়াম হবে তুমি আমারে বলো, গোলাপিটা হাইড্রোজেন না ব্লুটা হাইড্রোজেন, কোনটা হাইড্রোজেন হবে। নিচেরটা হবে হিলিয়াম, উপরেরটা হবে হাইড্রোজেন। এখন কেন হিলিয়াম, দেখো এটাও সেই কেস 2 এর মতো করে মনে রাখবা, যার আণবিক ভর বেশি তার ভ্যান্ডার ওয়ালস আকর্ষণটা বেশি হয়। দেখো হিলিয়ামের আণবিক ভরটা বেশি, মানে এটা এইভাবে মনে রাখবে, এটা কেন নিচের দিকে, মানে যত নিচের দিকে যাবে তত কি হয় একটু আকর্ষণটা কাজ করে না, যত নিচের দিকে যায়
তত কি হয়, একটু আকর্ষণ ফ্যাক্টর না? সো হিলিয়ামের আণবিক ভর বেশি, তাই একটু আকর্ষণ ফ্যাক্টরের দিকে ঝুঁকে। এটা জাস্ট মনে রাখার জন্য, বুঝতে পারছো? এটা জাস্ট মনে রাখার জন্য। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে এমেগা বক্র আর কারো কোনো ঝামেলা হবে পরীক্ষায় যদি আসে এমেগা বক্র? তো এই যে 3টা কেস দিয়ে এক্সপ্লেইন করতে পারবা কিনা? ইয়েস অর নট? আমি অনেক সময় নিয়ে পড়াইলাম এমেগা বক্রটা, প্রায় 20 মিনিট ধরে পড়াইছি, কারণ এটা থেকে সিকিউ আসেই, এইখান থেকে একটা সিকিউ আসবেই। এই কারণে ভাইয়া কি করলাম, প্রায় 20 মিনিট ধরে পড়াইছি তোমাদের এমেগা বক্রটা। নাইট্রোজেন কই? নাইট্রোজেন অ্যাড করো এইখানে। এখন তুমি এই রুলে যা মন চায় তা অ্যাড করতে পারো, বুঝতে পারছো? নাইট্রোজেন, অক্সিজেন পারবে না অ্যাড করতে? বলো আর কিছু লাগবে? টেকনিক তো তুমি জানো, এই 3 টেকনিকের বাইরে তার টেকনিক নাই আপাতত, বুঝা গেছে? এইচএসসি লেভেল পর্যন্ত এই 3 টেকনিকের বাইরে কিছু টেকনিক নাই। এন্ড তোমার যদি বলা হয় নাইট্রোজেন অ্যাড করো, অক্সিজেন অ্যাড করো, তুমি এইখানে কি অক্সিজেন অ্যাড করতে পারবে না? অক্সিজেন অ্যাড করলে কি হবে? ধরো আমি একটা কালার অক্সিজেন অ্যাড করব, তো অক্সিজেন অ্যাড করলে তো এরকমই হবে, অক্সিজেন 32, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আণবিক ভর কম, তাই তার আকর্ষণ ফ্যাক্টরটাও কম, বুঝতে পারছো? ডান? তো চলো আমি আরেকটা ফ্রেশ জায়গায় দেখাই দেই। তো তুমি কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। পিভি বনাম পি বা জেড বনাম পি, আদর্শ গ্যাস হইলে জেড ইকুয়াল টু 1, নিচের অঞ্চলটা হচ্ছে আকর্ষণ অঞ্চল, উপরের অঞ্চলটা হচ্ছে বিকর্ষণ অঞ্চল। ধরো অনেকগুলা গ্রাফ দিলাম আমি, এখানে 4টা গ্রাফ দিলাম, ওকে? এখন তোমাকে আমি দিয়ে দিলাম, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো কার্বন ডাইঅক্সাইড, ধরো অক্সিজেন, ধরো অ্যামোনিয়া, এই 4টা গ্যাস দিল। এখন তোমারে বসাইতে বলছে। এখন তোমারে ফার্স্ট চেক করতে হবে কার ভিতরে হাইড্রোজেন বন্ড আছে। যার ভিতরে হাইড্রোজেনটা আছে তার বিচ্যুতি সবচেয়ে বেশি, বসাই দিলাম অ্যামোনিয়া। তবে এদের ভিতরে আণবিক ভর দেখি, এটা কত? 36.5, কার্বন ডাইঅক্সাইড কত? 44, অক্সিজেন কত? 32। তো যার আণবিক ভর কম তার আগের গ্রাফ 32, তারপরে 36.5, তারপরে 44। আমি আর নাম লিখলাম না, বুঝছো? এখন বুঝছো? ঠিক আছে। আর হাইড্রোজেন হিলিয়াম কি করব? এদের ভিতরে বিকর্ষণটা কাজ করবে না। হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর 4, হাইড্রোজেনের ভর কত? 2, বসাই দিলাম। ঠিক আছে, দ্বিপরমাণু গ্যাস যেহেতু। ওকে ওকে, তো এটা বসায় দাও হিলিয়াম, এটা বসায় দাও হাইড্রোজেন। ডান? এখন ডান তো? 3টা কেস দিয়ে সব পারবা আশা করি, 3টা কেস দিয়ে সব পারবা। ক্লিয়ার? ওকে, পরেরটা আসি। দেখো আদর্শ গ্যাসের সমীকরণ তো পড়লাম, তাই না? এখন হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ কি? সবাই একটু আমারে বলো। আদর্শ গ্যাসের সমীকরণ তো পড়লাম, এখন বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা হবে? নাম শুনছো না তোমরা? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তাই না? নাম শুনছো না? ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে? সো আমরা বলবো ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ইকুয়েশন পড়ব। সো ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু কি হবে ভাই? এন আর টি, তাই তো? ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কি? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এখানে 2টা সংশোধন আছে, তাই না? একটা কি বলতো? একটা হচ্ছে আয়তন সংশোধন, আর একটা কি? চাপ সংশোধন, তাই না? একটা কি আয়তন সংশোধন, আর একটা কি চাপ সংশোধন। তো শুরুর সংশোধনটা দেখি আমরা, একটু খেয়াল করো। আয়তন সংশোধন,
ধরো আয়তন সংশোধনে কি বলা হয়েছে, ধরো এটা তো পাত্রের আয়তন, আর এই পাত্রে গ্যাস অণুসমূহ আছে। সো বলা হয়েছিল পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তন অত্যন্ত নগণ্য, তাই পাত্রের আয়তনটাকেই কি ধরা হয়েছিল, গ্যাস অণুসমূহের আয়তন। আগে কি ধরা হয়েছিল, আগে ধরা হয়েছিল পাত্রের যে আয়তন, পাত্রের যে আয়তন সেটাই গ্যাসের আয়তন, তাই না, গ্যাসের আয়তন, কারণ গ্যাসের আয়তনটা কি অত্যন্ত নগণ্য ধরা হয়েছিল। বাট বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস কি করলো, বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস বললো না, গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন আছে, এটা সে প্রমাণ করলো। সো এইটার মাধ্যমে সে কি করছে, ঠিক আছে, সে হচ্ছে আমার সুন্দরভাবে একটু বুঝছো, সে কি করছে, সে সুন্দরভাবে গ্যাসের যে নিজস্ব আয়তন সেটা প্রমাণ করার জন্য সে বলছে, ধরো গ্যাস অণুসমূহকে আমি একটা কর্নারে নিয়ে আসলাম, গ্যাস অণুসমূহে একটা কর্নারে নিয়ে আসলাম। এখন আমি ধরে নিলাম এখানে কতগুলা গ্যাস আছে আমি জানি না। সো কর্নারে নিয়ে আসলে দেখো প্রত্যেকটা গ্যাসের আয়তন, ক্ষুদ্র ক্ষুদ্র গ্যাস অণুর আয়তন যদি বি হয়, ঠিক আছে, প্রত্যেকটা গ্যাসের আয়তন বি বলছে। ধরলাম আমি এন সংখ্যক গ্যাস আছে, এন সংখ্যক গ্যাস আছে, তাইলে এই যে গ্যাস অণুসমূহের আয়তনটা কি এন বি। তাইলে বলছে তোমার যদি পাত্রের আয়তনই গ্যাসের আয়তন ধরতে হয়, তাহলে পাত্রের আয়তন থেকে গ্যাসের আয়তনটা বাদ দাও, ঠিক আছে, তাইলে তুমি পাত্রের অ্যাকচুয়াল আয়তনটা পাবা। বুঝতে পারছো, টোটাল আয়তনটা থেকে এই এনবি সংখ্যকটা বাদ দিতে বলছে, বুঝতে পারছো। তাইলে তুমি কি পাবা, মনে করো এই যে পাত্রের আয়তনটা পাবা। এখন কোন ফ্যাক্টরে বলছিল, কারণ একটা গ্যাস যদি এখানে ছেড়ে দাও, এই গ্যাসটা পুরা পাত্র জুড়ে ঘুরতে পারে, এই কারণে বলছিল হচ্ছে পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। এখন বলছে তুমি পাত্রের আয়তন তখনই গ্যাসের আয়তন বলতে পারবা যে আদার্স যে গ্যাস অণুগুলো আছে ওইটার আয়তনটা বাদ দিতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার সবাই, এটা ক্লিয়ার বলো তো ভাইয়া। আচ্ছা, তো আয়তন সংশোধন হয়ে গেল। এখন আসো চাপ সংশোধন। দেখো চাপ সংশোধন, ধরো একটা গ্যাস অণু, সে হচ্ছে বিকর্ষণটা কেমন হয়, দেখো পাত্রের দেয়ালের গায়ে সংঘর্ষ হয়, তাই না, পাত্রের দেয়ালের গায়ে সংঘর্ষ হয়। আরেকটা সংঘর্ষ হয় কি, নিজেদের মধ্যে সংঘর্ষ, তাই না, আশেপাশে যে গ্যাসগুলো আছে এদের সাথে তার সংঘর্ষ হয়। ইয়েস অর নট? একটা গ্যাস অণুর কয় ধরনের সংঘর্ষ হয় ভাইয়া, দুই ধরনের, একটা হচ্ছে নিজেদের সাথে সংঘর্ষ, আরেকটা হচ্ছে পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ, তাই তো, ইয়েস অর নট? সবাই একটু বলো বুঝলে, এইটুক মাথায় ঢুকছে, এটুক মাথায় ঢুকছে কিনা? ওকে, নাইস। তো এখন খেয়াল করো নিজেদের সাথে যে সংঘর্ষটা, এইটার লব্ধি বলটা কি হয়, শূন্য হয়। নিজেদের সাথে সংঘর্ষের লব্ধি বলটা কি হয়, শূন্য হয়, তাই চাপও কি হয়, শূন্য হয়। ক্লিয়ার? এদের ভিতরে লব্ধি বলটা শূন্য হয়, সো এই ক্ষেত্রে চাপটাও শূন্য হয়। সো নিজেদের সাথে সংঘর্ষ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সো আমার মাথা ব্যথা হচ্ছে এই যে গ্যাস অণুটা পাত্রের গায়ে যে চাপ দিচ্ছে, বুঝতে পারছো? এখন এই যে পাত্রের গায়ে যে চাপ দিচ্ছে বা যে বল প্রয়োগ করতেছে, সেই চাপটাই কেন হবে না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এই যে পিছন থেকে প্রত্যেকটা গ্যাস, বাস্তব গ্যাসে কি হয়, গ্যাস অণু সময়ের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ আছে না, পড়ছিলাম না আমরা, বাস্তব গ্যাসে কি আছে, গ্যাস অণু সময়ের ভিতরে আকর্ষণ বা বিকর্ষণ আছে কিনা ভাইয়া একটু বলো সবাই। আছে। তাহলে এই গ্যাসটা যখন পাত্রের গায়ে ধাক্কা দিবে, আকর্ষণ বলের কারণে পিছন থেকে অন্য গ্যাসগুলাও ধরে রাখবে। এখন ধরো এই গ্যাসটা পাত্রের গায়ে একা থাকলে, একা বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপ দিতে পারত,
যখন তার বন্ধু বান্ধবরা আদার্স গ্যাসরা যখন আকর্ষণ করে রাখছে, তো তখন কি ঠিক আগের মতো সেম পরিমাণ চাপ দিতে পারবে? বলো তো। একা অবস্থায় চাপ বেশি হবে, না আমাকে তিনজন পিছন থেকে ধরে রাখছে তখন চাপ বেশি হবে? বলো। একা অবস্থায়। তো এখানে একটা চাপে ঝামেলা আছে, ঠিক আছে? যেহেতু চাপের একটা সংশোধন করতে হবে, যে এই চাপটা, এই চাপের সাথে এক্সট্রা একটা ফোর্স, ঠিক আছে, এক্সট্রা একটা প্রেশার, আন্তঃআণবিক আকর্ষণের কারণে যে প্রেশারটা, এটা যোগ করে দিতে হবে। এখন এই এক্সট্রা প্রেশারটা কতটুক, ঠিক আছে, এই এক্সট্রা প্রেশারটা কতটুক সেটাই আমরা দেখব। এটা আমরা দেখি হচ্ছে গ্যাস সমূহের ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, এক্স সমানুপাতিক সি স্কোয়ার, ঠিক আছে। এখন সি সমান সমান কি? ঘনমাত্রা। তোমরা ছোটবেলায় পড়ছিলে না মোল সংখ্যা, ঠিক আছে, এন ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা পড়ছিল না? মনে আছে কিনা বলো তো? মোল সংখ্যা এন ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা পড়ছিল কিনা? তাইলে ঘনমাত্রা ইকুয়াল টু কি? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। তাহলে এক্স সমানুপাতিক মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন হোল স্কোয়ার। তো এক্স সমানুপাতিক আমরা বলতে পারি এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। আর এই যে সমানুপাতিকটা উঠানোর জন্য আমরা কি করব? একটা ধ্রুবক আনবো। ধ্রুবকটা কি? এ, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বুঝছো? তাইলে এই যে চাপের সাথে আমি একটা এক্স যোগ করলাম, তার মানে কি পেলাম? পি প্লাস এক্স এর ভ্যালুটা কি? এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এক্সট্রা যতটুক চাপ অ্যাড করে দিতে হবে, চাপ সংশোধন। বুঝতে পারছো? চাপ সংশোধনটা বুঝতে পারছো? চাপ সংশোধনটা বুঝতে পারছো? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার। ওকে, সো পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে এটা আমি এই যে সিকিউটা টাইপ করে রাখছি। তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই, পরীক্ষার খাতায় কতটুক লিখতে হবে সো এগুলা লিখে বুঝায় রাখছি। সো আগে দেখো এটা বুঝো কিনা, কারণ ভ্যান্ডার ওয়ালস আর এমেগা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। বুঝতে পারছো? আচ্ছা আবার একটু বলতেছি, দুইটাই, আয়তন সংশোধন আর চাপ সংশোধন। দেখো লাস্ট টাইম আয়তন সংশোধনটা কি, ঠিক আছে? দেখো গ্যাস অণুসমূহের, ভালোভাবে বুঝো, গ্যাস অণুসমূহের মনে করো আগে বলা হয়েছিল পাত্রের আয়তনই গ্যাস অণুসমূহের আয়তন, কারণ হচ্ছে পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অণুসমূহের আয়তনকে অত্যন্ত নগণ্য ধরা হইতো, মানে গ্যাস অণুসমূহের আয়তন নাই বললেই চলে। কিন্তু ভ্যান্ডার ওয়ালস আইসা এই আয়তনটা সংশোধন করছে যে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন আছে। আর তুমি যদি পাত্রের আয়তনই গ্যাস অণুসমূহের আয়তন ধরো, কারণ একটা গ্যাস অণু পাত্রে মুক্তভাবে বিচরণ করতে পারে, যতটুকু অঞ্চল জুড়ে বিচরণ করতে পারে সেটাই তার আয়তন। সেই কারণে গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তনটা বাদ দিবা। এখন আমি ধরলাম এন সংখ্যক গ্যাস আছে, আর গ্যাস অণুসমূহের নিজস্ব আয়তন যদি বি হয়, তাহলে এই যে এন বি অংশ, এইটুকু অংশটা কি হয়? গ্যাস অণুসমূহ দখল করে নিছে। সো পাত্রের আয়তন থেকে এইটুকু আয়তন বাদ দিতে হবে। আর চাপ সংশোধনে কি হয়েছে? নিজেদের ভিতরে যে আকর্ষণ বা বিকর্ষণ, এর ফলে যে চাপটা হয় শূন্য হয়, বাট পাত্রের দেয়ালের গায়ে যে আকর্ষণ বা বিকর্ষণ হয়, ঠিক আছে, এটার ফলে একটা চাপ তৈরি হয়। এখন এই যে একটা গ্যাস একা অবস্থায় যে চাপ দিত, সেই চাপটা আসলে অ্যাকচুয়াল চাপ না। অ্যাকচুয়াল চাপটা কি? ধরো তাকে পিছন থেকে ধরে রাখছে, ঠিক আছে, অ্যাকচুয়াল চাপটা কিছু পরিমাণ কম, এই যে বাস্তব অবস্থার চাপ। সো অ্যাকচুয়াল চাপটা কি? আদর্শ অবস্থায় চাপটা কি হইতো? বেশি হইতো যদি আকর্ষণ বা বিকর্ষণ না থাকতো। সো আদর্শ অবস্থায় কি পরিমাণ চাপ বেশি হইতো? এক্স পরিমাণ চাপ বেশি হইতো। বুঝতে পারছো? সো আমি বাস্তব গ্যাসের সাথে এক্স পরিমাণ চাপ যোগ করে দিলে মনে করো আদর্শ গ্যাসের চাপটা পাবো। এখন দেখো আমি কি পাইছি? এক্সট্রা যতটুকু চাপ যোগ করতে হবে, এইটা কি দেখছি? ঘনমাত্রার বর্গের সমানুপাতিক। এখন আমরা ছোটবেলায় একটা সূত্র পড়ছিলাম, মোল সংখ্যা ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা, মনে আছে? মোল সংখ্যা ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনমাত্রা। তো এখন দেখো এই এক্সটা কি পাই? ঘনমাত্রাকে আমি কি পাই? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। দেখো ভিটা ভাগ হইলে ঘনমাত্রা পাওয়া যায়। সো ঘনমাত্রাকে ভাঙে এটাই লিখছি, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন হোল স্কোয়ার। তো এক্স ইকুয়াল টু কি পাই? এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এখন দেখো এই সমানুপাতিক উঠানোর জন্য একটা ধ্রুবক আনা লাগে, ধ্রুবকটা হচ্ছে এ। এটা কি? এটা হচ্ছে মনে করো আন্তঃআণবিক আকর্ষণ বুঝায়,
ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ডান। এখন আসেন আমরা হচ্ছে এই যে এ আর বি এর একক বের করি। আমাদের কি করতে হবে? আমাদের সূত্রটা কি পাইলাম? পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এখন এ আর বি ঠিক আছে, এটার একক। সো এ এবং বি এর একক। সো একটু খেয়াল করো, এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এই অংশটা কি আমি প্রেসার বলতে পারি না, চাপ বলতে পারি না? বলো, বলতে পারি কিনা? তাইলে এ ইকুয়াল টু পি ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। পিটা কি চাপ, এটিএম। আয়তনটা কি লিটার, লিটার স্কোয়ার। আর নিচে কি মোল স্কোয়ার। সো আমি এককটা বলতে পারি এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স টু। বুঝছো সবাই? এ এর এককটা পাইছি আমরা এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স টু। আবার দেখো এনবি, এই অংশটাকে আমি আয়তন বলতে পারি কিনা? এই অংশটা কি আয়তন? তাহলে বি অংশটা কি আসতেছে? ভি ডিভাইডেড বাই এন, ভি ডিভাইডেড বাই এন, অর্থাৎ লিটার ডিভাইডেড বাই মোল, তাই না? তো লিটার মোল ইনভার্স, বি এর এককটা কি আসতেছে? লিটার মোল ইনভার্স। ইয়েস অর নট? বি এর এককটা কি আসতেছে? লিটার মোল ইনভার্স। সো দুইটা একক কিন্তু পরীক্ষায় আসে, এটা একটু মাথায় রাখবা। দুইটা একক কিন্তু পরীক্ষায় আসে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, বি এর মানটা মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, এভাবে একটু মনে রাখবা। বি ইকুয়াল টু 4 ইন্টু এন এ, অ্যাভোগাড্রো সংখ্যা, ইন্টু 4/3 পাই আর কিউব। অর্থাৎ একটা 1 মোল গ্যাসের আয়তনকে 4 দ্বারা গুণ করলে, আমি আবারও বলতেছি, 1 মোল গ্যাসের আয়তনকে 4 দ্বারা গুণ করলে, ঠিক আছে, তুমি কি পাবা? বি এর ভ্যালুটা পাবা। ঠিক আছে, 1 মোল গ্যাসের আয়তনকে 4 দ্বারা গুণ করলে বি এর ভ্যালুটা পাবা। ওকে, এখন 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 একটু বুঝো, এই যে 4/3 পাই আর কিউব, এটা কি গোলকের আয়তন? ভালোভাবে বুঝো, 4/3 পাই আর কিউব গোলকের আয়তন। গ্যাস কি গোলক আকৃতির না? গোলকের আয়তন। অর্থাৎ আমি কি বলছি? 1 মোল গ্যাসের আয়তন, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে একটি গ্যাসের আয়তনকে গুণ করলে 1 মোল গ্যাসের আয়তন পাবা না? বলো তো, অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, ঠিক আছে, তুমি একটি গ্যাসের আয়তন, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে একটি গ্যাসের আয়তন গুণ করলে 1 মোল গ্যাসের আয়তন পাবা। তো এটাই বলছি, 1 মোল গ্যাসের আয়তনকে 4 দ্বারা গুণ করলে তুমি বি এর ভ্যালু পাবা। সো মাঝে মাঝে পরীক্ষা এসে পড়তে পারে 16 অ্যাভোগাড্রো সংখ্যা বা 16/3 অ্যাভোগাড্রো সংখ্যা পাই আর কিউব, এটাও আসতে পারে। বুঝে গেছে বি এর ভ্যালুটা? ডান সবাই? ডান? ডান? ক্লিয়ার সবাই? ওকে, নাইস। তো ভ্যান্ডার ওয়ালসটা আমরা কোয়াইট করতে পারি। ভ্যান্ডার ওয়ালসে আমাদের আপাতত কোনো ঝামেলা নাই। এখন দেখো, বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? যদি প্রশ্ন আসে, গ্যাস কোন শর্তে আদর্শ আচরণ করবে, তা আমরা সবাই পড়ছি। কখন বলো তো? সবাই একটু বলো ভাইকে, কখন?
বলো, বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ আচরণ করবে? আমরা জানি না উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ। একটু বুঝো, তাপমাত্রা যখন অনেক বাড়ায় দিবা, চাপ যখন অনেক কমায় দিবা, তখন কি ঘটবে বলো তো? এইটা করলে গ্যাস অনুসময়ের গতিশক্তি বেড়ে যাবে না? গ্যাস অনুসময়ের গতিশক্তি অনেক হাই হয়ে যাবে। গতিশক্তি বেড়ে গেলে অনেক দ্রুত ছোটাছুটি করবে, এবং ছোটাছুটি করলে আন্তঃআণবিক দূরত্ব, যেটা আণবিক দূরত্ব যেটা, সেটা কি হবে? বেড়ে যাবে। আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে গ্যাস অনুসময়ের আকর্ষণ কি হয়ে যাবে? অনেক কমে যাবে না? কারণ গ্যাস অণুগুলা যখন অনেক দূরে দূরে থাকবে, এদের আকর্ষণটা কি হবে? অনেক কমে যাবে, তাই না? দেখো কি হচ্ছে, যখন তুমি তাপমাত্রা বাড়ায় দিবা, চাপ কমায় দিবা, গ্যাস অনুসময়ের কি হবে? গতিশক্তি বেড়ে যাবে। ঠিক আছে? তারপর আন্তঃআণবিক দূরত্ব, গতিশক্তি বেড়ে যাওয়া মানে কি? গ্যাস অনুসময় অনেক দূরে দূরে ছোটাছুটি করবে। অনেক দূরে দূরে ছোটাছুটি করলে একটা গ্যাস অণু এইখানে থাকবে, একটা গ্যাস অণু এইখানে থাকবে, বুঝে গেছে? আরেকটা এইখানে থাকবে। সো এইভাবে কি হবে? এদের দূরত্বটা কি হয়ে যাবে? কমে যাবে। সো দূরত্বটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। বুঝা গেছে? এই কাছাকাছি ছিল, এই অনেক দূরে চলে গেছে। সো দূরত্ব যখন বেড়ে গেছে, এদের ভিতরে আকর্ষণটা কি আগের মতো আছে? আকর্ষণটা তো নাই। আকর্ষণটা কি হয়ে গেছে? দূরে চলে গেছে। সো আকর্ষণ যদি দূরে চলে যায়, মানে আকর্ষণ যদি অনেক কমে যায়, তো তখন আমরা কি বলবো? আকর্ষণ কমে যাওয়া মানেই কি? এটা আদর্শ আচরণ করতেছে। কারণ আদর্শ গ্যাসে কি বলছে? গ্যাস অনুসময়ের নিজেদের ভিতরে কি নাই? কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই। সো আন্তঃআণবিক দূরত্ব বাড়ায় দিলেই তো এই যে আকর্ষণের যে কাহিনীটা, বাস্তব গ্যাসের মতো যে আচরণটা, এই অ্যামেগা বক্র যেটা, বিচ্যুতি যেটা, সব কমে যাবে না? সো আকর্ষণটাই তো মেন ফ্যাক্টর। এতক্ষণ ধরে যা পড়ছি আমরা দেখছি না, একটাই ফ্যাক্টর কাজ করে। কি ফ্যাক্টর? আকর্ষণটা। সো আকর্ষণ যদি তুমি কমায় দাও, আন্তঃআণবিক দূরত্ব যদি বাড়ায় দাও, তাইলেই তো খেলা শেষ। বুঝতে পারছো? আই থিঙ্ক এতক্ষণ যা যা পড়াইছি সব মাথায় ঢুকেছে তোমাদের। ঠিক আছে? ডান। সো যখন কমে যাবে, তখন পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন হবে। কারণ তখন পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার সমান সমান পি, চাপ আকারে কাজ করবে, ভি মাইনাস এন বি ইকুয়াল টু ভি আকারে কাজ করবে। ক্লিয়ার? তো তখন আমরা পিভি ইকুয়াল টু এনআরটি বলতে পারবো ইজিলি। এখন আসেন পরের টাইপটায় যাই, সেটা হচ্ছে ব্যাপন হার। খেয়াল করো, ব্যাপন হার। সো ব্যাপনটা কি? ব্যাপন হওয়ার সময়, ব্যাপন তো আমরা ছোটবেলা থেকেই পড়ছি। ঠিক আছে? কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ব্যাপন বলি। ঠিক আছে? সো এখন ব্যাপন হারটা কি? মেনলি আয়তন ডিভাইডেড বাই সময়। দেখো, গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে, যে পরিমাণ সময়ে, সো আমরা বলি যে রেট বা ব্যাপন হার, সেটা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম, আয়তন ডিভাইডেড বাই সময়। সো রেট ইকুয়াল টু, বা আরও যদি বলি, আর ইকুয়াল টু ভি বাই টি। ঠিক আছে? আর ইকুয়াল টু ভি বাই টি। সো এটাকে আমরা এইভাবেও বলতে পারি, ধরো এল বাই টিও বলতে পারি। এল বাই টি কেন কথাটা আসছে? দূরত্ব বাই সময়। এল কি? ডিস্টেন্স। ঠিক আছে? দেখবে মাঝে মাঝে প্রশ্ন সলভ করতে হবে আমাদের, দূরত্ব ডিভাইডেড বাই সময়ও করতে হবে। এল বাই টি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। বুঝা গেছে? দূরত্ব বাই সময়, এই কেসেও আগাইতে হবে। সো ভি বাই টি গেল, এল বাই টি গেল। আবার ব্যাপন হার তুমি আরেকটা জিনিসও বলতে পারো, মোল সংখ্যা ডিভাইডেড বাই সময়। কি বলতে পারো? মোল সংখ্যা ডিভাইডেড বাই সময়। ঠিক আছে?
ক্লিয়ার? ক্লিয়ার? তো এই তিনটা সূত্র গেল। আরেকটা হচ্ছে ব্যাপন সূত্র, একটা টার্ম বলছে, তাই না? ব্যাপন সূত্র। ব্যাপন সূত্র কি বলছে? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক আর ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? সূত্র আরেকটা বলছিল ব্যাপন হার 1/√m, কোন গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আরেকটা কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বুঝে গেছে? এই আমার ফোনটা কই দেখো তো। এটা সাইলেন্ট করে কেমনে? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ফোনটা নিয়ে এসো। বুঝে গেছে? এটা কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ডান? তো এইখান থেকে আমাদের কি করতে হবে, ঠিক আছে? দেখো আমরা সূত্র ডেরাইভ করব। দেখো সেটা হচ্ছে আমরা যদি আসি, সূত্রটা কি হবে বের করে ফেলো। একটা মিনিট, আমি একটা ফোন দিয়ে নিই। হ্যাঁ, ক্লাস আটকাচ্ছে না, ঠিকই আছে। আসসালামু আলাইকুম আফরো, আমি ক্লাসে। হ্যাঁ, আমি তো ক্লাস নিচ্ছি বাবা, নিচে 5 তলায়। না না না, আসছি তো 6টা বাজে, আইসা পড়ালেখা করলাম, পরে ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে। ওকে, আসো নিচে আসো। হ্যাঁ, ক্লাস নিচ্ছি বাবা। সো আসো, আমরা যদি বলি R1/R2 রুট ওভার কি বলবো বলো তো, M2/M1 না, যেহেতু ব্যস্তানুপাতিক বলছে বর্গমূলের। তারপরে কি রুট ওভার D2/D1, ইয়েস। দেন আমরা কি বলবো বলো তো, M2/M1 রুট ওভার D2/D1। অ্যান্ড দেন যদি ফাইনালি বলি আমরা, দেখো এখানে আয়তনের সাথে কি আর রেট সমানুপাতিক না, তাহলে V1/V2, দেখছো 1 মিলে সময়ের সাথে কি ব্যস্তানুপাতিক, T2/T1। বুঝে গেছে? আর এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব, দেখো when time is constant, তখনই এই V1/V2 ইউজ করতে পারবো। হ্যাঁ, আর এটা কখন ইউজ করব, when ভলিউম ইজ কনস্ট্যান্ট। বুঝে গেছে? ক্লিয়ার সবাই? when time is constant, when volume is constant। তো গ্রাহামের ব্যাপন সূত্র, আশা করি কারো কোনো ঝামেলা হবে? লেটস সে তোমরা একটু বলো, গ্রাহামের ব্যাপন সূত্রতে কারো কোনো ঝামেলা হবে? ঝামেলা হওয়ার কথা না। এখন আসো আরেকটা কেস, মিশ্রণের মোট চাপ। এই টাইপটা আছে না আমাদের,
সবগুলা টাইপ আগে পড়ায় ফেলতেছি, তারপরে এমসিকিউ, তারপরে সিকিউ। ওকে, মিশ্রণের মোট চাপ। ওকে, তো এখন দেখো মিশ্রণের মোট চাপ তিনটা কেস আছে। একটা হচ্ছে ধরো এই দুইটা পাত্র কানেক্ট করে দিলা। আরেকটা কেস হচ্ছে এই দুইটা পাত্র থেকে এই পাত্রে শিফট করলা আলাদা একটা পাত্রে। আর আরেকটা কেস তিনটা কেস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দেখো একটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 2, এটা হচ্ছে কেস 3। দেখো আঁকা হয়েছে কিনা, আমি তো দুবদা বাইকে ফেলছি, তোমাদের আঁকা হয়েছে কিনা তারপর আমি যাচ্ছি। এটা কেস 1, এটা কেস 2, সো একটু খেয়াল করো, এটা হচ্ছে ধরো মূল সংখ্যা দিয়ে দিল n1 n2, এটা p1, এটা p2, এটা v1, এটা v2। সো এইখানে যেটা হবে সূত্রটা দেখো, n ফাইনাল আমরা জানি মেইন যে কেসটা, যে এইটার মূল সংখ্যা এইটার মূল সংখ্যা মিলে দিলে হচ্ছে টোটাল মূল সংখ্যা হয় n1 প্লাস n2। এখন আমরা কি জানি pv ইকুয়াল টু nRT। দেখো সূত্রটা n ইকুয়াল টু কি জানি pv ডিভাইডেড বাই RT। সো RT তো সবারই কমন, দেখো দেখো pf vf ডিভাইডেড বাই RT, p1 v1 ডিভাইডেড বাই RT, p2 v2 প্লাস p2 v2 ডিভাইডেড বাই RT। ঠিক আছে, স্যার আমরা যদি RT গুলা কেটে দেই তাইলে আমরা কি বলতে পারি, দেখো pf vf ইকুয়াল টু p1 v1 প্লাস p2 v2, কারণ RT গুলা সব কমন নিয়ে নিচ্ছে। বুঝে গেছে? সো আমি যদি মিশ্রণের মোট চাপটা বের করতে চাই, দেখো এখানে কি পাবো, pf ইকুয়াল টু ফাইনাল প্রেসার p1 v1 প্লাস p2 v2 ডিভাইডেড বাই vf, ফাইনাল যে আয়তনটা হবে, অর্থাৎ দুইটার মনে করো টোটাল যে আয়তনটা হবে, টোটাল আয়তনটাকে ভাগ করে দিব। বুঝে গেছে? ফাইনাল আয়তনটা কি, এই v1 v2 আর এইখানে যে আয়তনটা আছে, বুঝে গেছে? ফাইনাল আয়তনটা কি, ধরো এইখানে দিয়ে দিল খুব ক্ষুদ্র x পরিমাণ আয়তন, এটার ভলিউমটা v ইকুয়াল টু এক্স। সো এখানে ফাইনাল আয়তনটা কি, v ফাইনাল ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস এক্স। বুঝছো? কারণ আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে এই অংশটুকু নেগলিজিবল ধরা হয়,
বাট এইখানে যদি কখনো আয়তন দিয়ে দেয় 5 ml বা 10 ml, তাহলে কি আয়তনটা নিতে হবে না? ইয়েস অর নট? বুঝে গেছে? আয়তনটা নিতে হবে কিনা? ইয়েস অর নট? নিতে হবে? নিতে হবে? বলো। সো এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। আবার দেখো এই কেস 1 আর কেস 3 সেম। ধরো এখানে P1 V1 দেওয়া আছে, P2 V2 দেওয়া আছে, P3 V3 দেওয়া আছে। তো তোমাকে যদি এখন P ফাইনাল বের করতে বলে, তো তুমি কিভাবে বের করবা? P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই কি? V1 প্লাস V2 প্লাস V3। এগুলা নেগলিজিবল ধরে নিলাম আপাতত। বুঝে গেছে খেলাটা? ভি ফাইনাল। আর এখানে ধরো P1 V1 আর P2 V2 দেওয়া আছে। এই ফাইনাল পাত্রে চাপটা বের করতে বলছে, নতুন একটা পাত্রে হস্তান্তর করছে, V3 তে হস্তান্তর করছে। ভালোভাবে বুঝো, কেস 2টা টোটালি ডিফারেন্ট, মানে আলাদা একটা পাত্রে P1 V1 কে P2 V2 কে দুইটাকে আলাদা একটা পাত্রে হস্তান্তর করছে। সো এইখানে মিশ্রণের মোট চাপ কত? নতুন যে পাত্রে হস্তান্তর করছে সেটা দিয়ে ভাগ করবা, P1 V1 প্লাস P2 V2। আমার কথাটা ধরতে পারছো? আমার কথাটা ধরতে পারছো? ক্লাস 9:30টায় পোস্ট দেওয়া হয়েছিল গতকালকে। আমার কথাটা ধরতে পারছো? ইয়েস অর নট? ফুল ক্লিয়ার? দেখো তোলা ডান। তারপরে আসো পরের টাইপটাই যাই আমরা। পরের টাইপটা যাই। পরের টাইপটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে গড় বেগ বর্গমূল গড় বর্গবেগ, একটা হচ্ছে সম্ভাব্যতম বেগ। দেখো গড় বেগটা কি? সি অ্যাভারেজ দ্বারা প্রকাশ করি। ধরো একাধিক বেগ আছে, C1 C2 C3, আমি 3টা বেগ নিলাম, 3 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে জেনারেল। আর বর্গমূল গড় বর্গবেগকে আমরা আরএমএস বেগ বলি। সো প্রত্যেকটা গ্যাসের এটা কি করব? আমরা বর্গ নিব, এই বর্গের কি করব? গড় করব, দেন কি করব? বর্গমূল করব। বুঝা গেছে? বর্গমূল গড় বর্গবেগটা বুঝছো? দেখো প্রত্যেকটা গ্যাসের বর্গ করব, বর্গ করার পরে আমরা কি করব? এই বর্গবেগগুলার গড় করব। দেখো বর্গবেগগুলার আমরা কি করছি? গড় করছি, গড় করার পরে বর্গমূল করছি। আর সম্ভাব্যতম বেগটা কি? ধরো যে গ্যাসের মানটা সবচেয়ে বেশি থাকবে, ধরো ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 স্টুডেন্ট, কিছু 10 জন পাইলে হচ্ছে 80 প্লাস মার্ক, 5 জন পাইলে হচ্ছে 90 প্লাস মার্ক, 20 জন পাইলে হচ্ছে 70 প্লাস মার্ক, আর 15 জন পাইলে হচ্ছে 60 প্লাস মার্ক। তা এখন তুমি আমারে বলো যে এইখানে সম্ভাব্যতম বেগ কোনটা বা সম্ভাব্যতম নাম্বার কোনটা? 80, 90, 70, 60 সম্ভাব্যতম নাম্বার কোনটা আমি জিজ্ঞেস করছি। 80, 90, 70, 60 এটা দেখো না, এটা হচ্ছে স্টুডেন্ট কাউন্ট, ঠিক আছে? স্টুডেন্ট কাউন্ট। সো সম্ভাব্যতম নাম্বারটা হচ্ছে 90, মানে হচ্ছে যে নাম্বারটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের থাকবে, যে নাম্বারটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ভিতরে থাকবে। এখন 100টা গ্যাস অণু থাকলে সবার গতিবেগ কি সেম হবে?
100টা গ্যাস থাকলে সবার গতিবেগ কি সেম হবে বলো তো? সবার গতিবেগ সেম হবে না। সো 100টা গ্যাসের ভিতরে ধরো 50টা গ্যাসের গতি 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো যে বেগটা সবচেয়ে বেশি সংখ্যক গ্যাসের থাকবে, বুঝতে পারছো? যে গতিবেগটা সবচেয়ে বেশি সংখ্যক গ্যাসের থাকবে সেটাই কি তার সম্ভাব্যতম বেগ। ক্লিয়ার? সেটাই কি তার সম্ভাব্যতম বেগ। এখন আসো প্রত্যেকটার ভ্যালু আছে, ঠিক আছে? সি অ্যাভারেজ একটু বুঝো। সি অ্যাভারেজ আমরা বলি হচ্ছে 8 RT ডিভাইডেড বাই পাই এম রুট ওভার। সি আরএমএস আমরা বলি রুট ওভার 3 RT ডিভাইডেড বাই এম। ওকে, আর সিএমপি, সিএমপিটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি রুট ওভার 2RT ডিভাইডেড বাই এম। বুঝে গেছে? এদের তিনজনের আবার অনুপাত চায়, এদের তিনজনের আবার অনুপাত চায়, অর্থাৎ সি অ্যাভারেজ, সি আরএমএস, সি এমপি। সো অনুপাতটা কি হবে দেখো, আমরা যদি দেখি রুট ওভার 8RT ডিভাইডেড বাই পাই এম টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম ইস টু রুট ওভার 2RT ডিভাইডেড বাই এম। সো সবার ক্ষেত্রে RT বাই এম কমন যায়, তাই তো? তো রুট ওভার 8 বাই পাই রুট ওভার 3 রুট 2। বুঝে গেছে? সো এখন এটা অনুপাত করলে কি হয় দেখো তো, 1.59, 1.73 আর 1.41, এই হচ্ছে অনুপাত। তো কোন বেগের মানটা সবচেয়ে বেশি বলো তো? কোন বেগের মানটা সবচেয়ে বেশি? আরএমএস বেগ। নাইস। এখন আসো আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে আরএমএস বেগ, আরএমএস বেগ সি আরএমএস বর্গমূল গড় বর্গ বেগ রুট ওভার কি বললাম আমরা 3RT ডিভাইডেড বাই এম। দেখো আমরা যদি 1 মোল গ্যাসের জন্য চিন্তা করি পিভি ইকুয়াল টু এনআরটি ফর 1 মোল গ্যাস, একটু বুঝছো, ফর 1 মোল গ্যাস আমরা বলতে পারি না পিভি ইকুয়াল টু আরটি। তো 1 মোল গ্যাসের জন্য যদি চিন্তা করি আরটির জায়গায় কি পিভি বসাইতে পারি 3PV ডিভাইডেড বাই এম, ঠিক আছে? 3PV ডিভাইডেড বাই এম। তারপর দেখো আমরা জানি এম ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। তো ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন বলতে পারি না, ভর বাই আয়তন। তো এইটাকে আমি ভাঙ্গে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, 3P ডিভাইডেড বাই এম বাই ভি লিখতে পারি রুট ওভার। সো আমি এইখান থেকে আইসা পড়তে পারি 3P ডিভাইডেড বাই ডি মানে ঘনত্ব। ক্লিয়ার? তাহলে দেখো বর্গমূল গড় বর্গবেগের 3টে সূত্র আসছে আমার কাছে, 3RT বাই এম, 3PV বাই এম, 3P ডিভাইডেড বাই ঘনত্ব। ক্লিয়ার? 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 দেখো তো স্যার ক্লিয়ার কিনা সূত্রটা, বর্গমূল গড় বর্গবেগ ক্লিয়ার কিনা? ঠিক আছে, ডান 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 ডান। ওকে, পরেরটা দেখি আমরা, গ্যাসের গতিশক্তি। দেখো গ্যাসের গতিশক্তি, সো গ্যাসের গতিশক্তিতে যদি আসি, তো গ্যাসের গতিশক্তিতে কি গতিশক্তি ই কে ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, এন মোল গ্যাসের। দেখো অনেকগুলা সিনারিও আসবে, এন মোল গ্যাসের জন্য আসবে, একটা সিনারিও আসবে হচ্ছে 1 মোল গ্যাসের জন্য, একটা সিনারি আসবে একটি অণুর জন্য। বুঝছো? একটি অণুর জন্য। সবগুলা সিনারিও কি সেম বলো তো? সবগুলা সিনারিও কি সেম বলো? এই তালহা আফনান,
n মোল 1 মোল একটি অণুর জন্য। ঠিক আছে, সবগুলো সিনারিও সেম না। সো একটু খেয়াল করো, গতিশক্তি E কে ইকুয়াল টু 3/2 nRT। বুঝা গেছে? গতিশক্তি E কে ইকুয়াল টু কি 3/2 nRT। তারপরে দেখো 1 মোল গ্যাসের জন্য n এর মান কত 1, E কে ইকুয়াল টু 3/2 RT। আর যখন আমরা একটি অণুর জন্য বলবো তো তখন কি হবে, ধরো একটি অণুর জন্য যখন বলবো গতিশক্তি E কে ইকুয়াল টু 3/2 এই যে R/NA ইন্টু টি। R/NA-টাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, তো তখন আমরা বলবো 3/2 KT। সো কেটা কি, কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট বা বোল্টজম্যান ধ্রুবক। বোঝা গেছে? বোল্টজম্যান ধ্রুবক। সো কে এর মানটা কি R/NA, মোলার গ্যাস ধ্রুবককে তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো। মোলার গ্যাস ধ্রুবক কি 8.314, ঠিক আছে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই না? আর অ্যাভোগাড্রো সংখ্যার জিনিসটা কি 6.02 ইন্টু 10⁻23 মোল ইনভার্স। সো এটা করলে কি আসবে দেখো তো 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন আসবে। ঠিক আছে, দেখো তো এরকম আসে কিনা। ডিগ্রি অফ ফ্রিডম তোমার লাগবে না ইয়াতে, কেমিস্ট্রিতে ডিগ্রি অফ ফ্রিডম হুদাই, ওটা ফিজিক্স অপূর্ব দাদার সাথে তুমি মারামারি করো। বুঝে গেছে? ফিজিক্স অপূর্ব দাদার সাথে তুমি মারামারি করো। সো মোটামুটি থিওরি আজকে যা পড়ানোর পড়ায় ফেলছি, এখন আসো আমরা প্র্যাকটিসে যাব। এখন একটা সূত্রই বাকি আছে থিওরিতে পড়ানো, সেটা হচ্ছে একটু পড়ায় দিই। দেখো আমরা পড়ছিলাম না আংশিক চাপ ইকুয়াল টু কি জানো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? মনে আছে তোমাদের? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপটা কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। সো মোল ভগ্নাংশ জিনিসটা কি মনে আছে তোমাদের? মোল ভগ্নাংশটা কি নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল, এটা মনে আছে তো? মোল ভগ্নাংশটা কি নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। এই দুইটা জিনিস জানলে আর আপাতত আর কোনো প্যারা নাই। সো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। এই ব্রাদার ক্যালকুলেটরটা দিও। সো নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। সো এখন দেখো কোন মিশ্রণটি ডালটনের আংশিক চাপ সূত্র মেনে চলে। এখন ডালটনের আংশিক চাপ সূত্রের একটা শর্ত আছে, মনে রাখো, গ্যাসগুলা ইমমিসিবল হইতে হবে। দেখো ভালোভাবে বুঝো, ডালটনের আংশিক চাপ সূত্রের একটা শর্ত কি পরস্পর অমিশ্রণীয় হইতে হবে গ্যাসগুলো। হ্যাঁ, কি হইতে হবে? অমিশ্রণীয় হইতে হবে গ্যাসসমূহ কি হইতে হবে? পরস্পর ইমমিসিবল হইতে হবে, ঠিক আছে, অমিশ্রণীয় হইতে হবে। সো আমরা যদি দেখি কারা কারা, দেখো কারা কারা মিক্সচার হবে না। অ্যামোনিয়া HCl মিক্সচার হয়ে যায়, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলে না, এটা মিক্স হয়ে যায়। তারপর দেখো সালফার ডাইঅক্সাইড অক্সিজেন, তারপর হচ্ছে ইথেন নাইট্রোজেন, কোনটা হবে বলো? সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড, কোনটা হবে? অ্যান্সার কি হবে? দেখো একটা কি আছে জৈব যৌগ, আরেকটা হচ্ছে অজৈব যৌগ। দেখো দেখলেই বোঝা যায়, C2H6 আরেকটা কি নাইট্রোজেন, তাই না? এটা কি আছে জৈব যৌগ আছে, আরেকটা অজৈব যৌগ আছে, তাই না? এরা কি পরস্পর মিশবে? ঠিক আছে, সো অ্যান্সার কি বি নাম্বারটা। পরেরটা দেখো 0.5 মোল নাইট্রোজেন 0.3 মোল অক্সিজেন একত্রে মেশানো হলো, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত?
কার মোল ভগ্নাংশ চাইছে স্যার? দেখেন তো স্যার, অক্সিজেনের চাইছে না? সো মোল ভগ্নাংশ কি জানি? নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। অক্সিজেনের মোল কত? 0.3। আর টোটালটা কত দেখো তো? 0.5 ডিভাইডেড বাই যোগ 0.3। ইয়েস, নাইট্রোজেন আর অক্সিজেনের মোল সংখ্যাটা যোগ করলাম, অর্থাৎ এক্স অফ অক্সিজেন মোল ভগ্নাংশ। তাই আমি 0.3 ডিভাইডেড বাই 0.8 দিই, তো 3/8 কত দেখো তো? 0.375 আসে, দেখো তো 0.375, ডি নাম্বারটা। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটাই চাই। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত বলো তো? বায়ুমণ্ডলের নাইট্রোজেনের আংশিক চাপ কত? অ্যান্সার কি? বি নাম্বারটা, 0.78 atm। ইজি জিনিস। বায়ুমণ্ডলের নাইট্রোজেন আংশ আচ্ছা, দুইবার আসছে প্রশ্নটা। দেখো 0.8 atm হাইড্রোজেন, 0.7 atm হাইড্রোজেন, ঠিক আছে, 1.3 লিটার মিশ্রণের মোট চাপ কত? ঠিক আছে, দুইটাকে কি করছে মনে করো নতুন একটা পাত্রে নতুন একটা আয়তনে দেওয়া হয়েছে। আচ্ছা, কোনো ডাটা কি মিস আছে? হ্যাঁ, কোনটা? 1.5 না এটা? এইখানে আয়তন কিছু দেওয়া আছে? দেখি তো প্রশ্নটা, কিছু ভুল তুলছে মনে হয় প্রশ্নে। দুইটারই আয়তন তুলে নেই। হ্যাঁ, আয়তনের জায়গায় হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, এই কারণেই বলতেছিলাম। আচ্ছা, এগুলো হাইড্রোজেন হবে না, এটা 1 লিটার হবে, এটাও 1 লিটার হবে, বুঝে গেছে? আচ্ছা, মিশ্রণের মোট চাপ চাইছে, পিএফ চাইছে, বুঝতে পারছো? এখন দেখো P1 V1 দেওয়া আছে, P2 V2 দেওয়া আছে, আবার নতুন একটা পাত্রে, এটা কি কেস কত বলো তো? কেস 1 না 2 না 3? নতুন একটা পাত্রে দুইটাকে হস্তান্তর করছে না, 1.5 লিটার। তাহলে আমরা কি বলবো? PF ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V3, মনে আছে? কেস 2, তাই তো? সো P1 V1 কত? 0.8 ইন্টু 1, P2 V2 কত? 0.7 ইন্টু 1, 1.5। তাহলে কত হয়? 1.5 বাই 1.5। অ্যান্সার কত? 1। অ্যান্সার কি? বি নাম্বারটা, 1 atm। ক্লিয়ার? ইজি অঙ্ক। পরেরটা দেখো, ব্যাপন হারের সাথে সম্পর্ক কি বলো তো? আণবিক ভরের না, না পারমাণবিক ভর, না গ্রাম পারমাণবিক ভর? বলো, আণবিক ভরের সম্পর্ক। ঠিক আছে, অ্যান্সার কি? সি নাম্বারটা। পরেরটা দেখি, গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ কোনটা? আর সমানুপাতিক, দেখো ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? ডি নাম্বারটা। আমরা একটু ফাস্ট যাচ্ছি, তোমাদের কোনো সমস্যা হচ্ছে? নিচের কোনটি গ্রাহামের ব্যাপন সূত্র? দেখো আমরা দেখছি R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। তাহলে R1 এর সাথে M1 যাবেই, দেখো R1 ইন্টু রুট ওভার M1 ইকুয়াল টু R2 ইন্টু রুট ওভার M2। শেষ, অ্যান্সার কি? এ নাম্বারটা। ক্লিয়ার? এই চ্যাপ্টারের প্রশ্ন সহজ আসে। নিচের গ্যাস জোড়ের মধ্যে কোনটির ব্যাপন হার সমান? তাহলে যার আণবিক ভর সমান তার ব্যাপন হার সমান। দেখো এটা কত? 44। আর এটা কত? নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন কত? 28, না নাইট্রোজেন 14, 14 আর কত? 16 দুগুণে 32, 46। তো ব্যাপন সমান না। এটা কত? কার্বন ডাইঅক্সাইড 44, 14 দুগুণে 28 আর 6, ও এটাও 44। দেখো, সো অ্যান্সার কি? বি নাম্বারটা, কার্বন ডাইঅক্সাইড আর N2। ক্লিয়ার? তারপরে দেখো কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? দেখো হালকা গ্যাসের ব্যাপন হার বেশি, এই জিনিসটা মাথায় রাখবা। যে গ্যাসটা যত বেশি হালকা, হালকা গ্যাসের ব্যাপন হার বেশি। বিউটেন, প্রোপেন, ইথেন, মিথেন। দেখো মিথেন কার্বন সংখ্যা কম, মিথেন হালকা গ্যাস, ব্যাপন হার বেশি। তারপর দেখো 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম ও অক্সিজেনের আরএমএস বেগের অনুপাত কত? 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম ও অক্সিজেনের আরএমএস বেগের অনুপাত কত? তো সি আরএমএস ইকুয়াল টু সি অফ অক্সিজেন রুট ওভার 3RT ডিভাইডেড বাই M। ঠিক আছে, সি অফ হিলিয়াম আমরা জানি রুট ওভার 3RT ডিভাইডেড বাই M।
দেখো দুইটার ক্ষেত্রে তুমি যদি অনুপাত করো কার হিলিয়াম এবং অক্সিজেন, সি অফ হিলিয়াম ডিভাইড বাই সি অফ অক্সিজেন বলছে, 3 আর 3 আর তো কাটা যাবে, ঠিক আছে। তারপর মনে করো তোমার ইজিলি আমরা বলতে পারি রুট ওভার হ্যাঁ হিলিয়ামেরটা কি টি বাই এম, তাই না? 300 কেলভিন তাপমাত্রা, দুইটার তাপমাত্রাও সেম দুইটার। তো কি হবে বলো তো, আরএমএস বেগটা এম টু ডিভাইডেড বাই, দেখো এম অফ কি হবে অক্সিজেন, এম অফ হিলিয়াম, কারণ এটার ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে না। দেখো এটা যদি দেখি 1 বাই রুট ওভার এম থাকে না, এখানেও কি থাকে 1/√m, অর্থাৎ ব্যস্তানুপাতিক থাকে। সো এই কারণে আমি ব্যস্তানুপাতিক সম্পর্ক করে দিচ্ছি। এম অফ অক্সিজেন কত দেখো তো, অক্সিজেনের ভর কত 32 আর হিলিয়ামের ভর কত 4, শেষ। সো কত হয় √8, √8, 8:1 তো আসে, তাই না? রুটও তো থাকবে না, রুটও কেটে যাবে কিভাবে, অপশনে কি ভুল টুল আসছে নাকি? √8 থাকে না, অ্যান্সার তো নাই মনে হয়। প্রশ্নগুলো এরকম ভুল করে কেন এরা? সঠিক উত্তর নাই, হ্যাঁ √8:1 হবে, অ্যান্সার নাই, অ্যান্সার √8:1। আমি তো অঙ্ক দেখে দিয়ে দিছি, গাইডেও লেখা, সঠিক উত্তর নেই। √8:1, ঠিক আছে, ক্লিয়ার। অ্যান্সারটা কি √8:1। পরেরটা দেখি, গ্যাসের গতিশক্তি নির্ভর করে কিসের উপরে বলো? E = 3/T nRT, বলো কিসের উপরে? কিসের উপরে? তাপমাত্রা এবং গ্যাসের প্রকৃতি, এই জিনিসটা একটু মাথায় রাখবা। কিসের উপরে? তাপমাত্রা এবং গ্যাসের প্রকৃতির উপরে। 1 মোল গ্যাসের গতিশক্তি কত বলো তো? 1 মোল গ্যাস 3/2 RT। 1 মোল গ্যাস, যখন বলবে 1 মোল গ্যাসের গতিশক্তি কি 3/2 RT। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? একটু আগেই তো দেখছি, তাপমাত্রা সমান হইলে, বুঝছো? যেহেতু তাপমাত্রার এই সম্পর্ক, তাপমাত্রা সমান হইলে গড় গতিশক্তি সমান হয়ে যায়। অ্যান্সার কি সি নাম্বারটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার, গ্যাসটির আণবিক ভর কত? ঠিক আছে, সো একটু খেয়াল করো, প্রতি সেকেন্ডে সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। দেখো CRMS দেওয়া আছে কত, 49330, ঠিক আছে, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ডে নিলে কি হবে, কত 100 সেন্টিমিটার 1 মিটার, তো 493.30 মিটার পার সেকেন্ডে আমি নিলাম। ওকে, তো তাপমাত্রা কি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে কি তাপমাত্রাটা হচ্ছে 273 কেলভিন। ওকে, ডান, লিখে দিলাম 273 কেলভিন। আর একটি গ্যাসের আণবিক ভর চাইছে, তো C = CRMS = √3RT ডিভাইডেড বাই M। সো আমরা কি বলবো, M = 3RT ডিভাইডেড বাই CRMS স্কোয়ার না, ঠিক আছে। 3 বসাইলাম, আর এর মান কত হবে, যেহেতু এটা SI এককে আসছে 8.314 হবে, বুঝা গেছে? অলওয়েজ মনে রাখবা, SI এককে থাকলে 8.314, 273 বসাইলাম, আর CRMS স্কোয়ার মানে 493.3 হোল স্কোয়ার। তা আণবিক ভরটা কত আসে, 2 × 8.314 × 273, 493.3। ওকে 273। সো এটা কিসে আসবে বলো তো, কেজিতে আসবে না? সো আমাদের তো আণবিক ভরটাও মনে হয় এটা গ্রামে দেওয়া আছে, তো আমরা যদি দেখি 0.018, ক্যালকুলেশনে কোথাও ঝামেলা হচ্ছে কিনা দেখো তো। 3RT ডিভাইডেড বাই M, এমও তো ঠিক আছে,
493330 সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার মিটার মিটার। Three into 8.314 into 273 divided 493.3। আচ্ছা দেখো আমাদের কাছাকাছি আসছে 0.028 কেজি আসে, বুঝা গেছে? আমার বসাইতে ভুল হয়েছিল। এটাকে যদি গ্রামে নিয়ে যাই 1000 দিয়ে গুণ হবে 28 গ্রাম, বুঝা গেছে? যদি গ্রামে নিয়ে যাই, কেজি থেকে গ্রামে নিলে 1000 দিয়ে গুণ হবে, অ্যান্সার কি সি নাম্বারটা 28 গ্রাম। ঠিক আছে, ডান ডান ডান। সো একটু আগে যেটা আসতেছিল 0.018, আই থিঙ্ক মানে এখানে ওই যে 2টা বসাই নেই 273-এর। পরেরটা দেখি, এসিটিপিতে 48 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? তো দেখো এসিটিপি মানে কি বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস, মনে আছে? ওই দিন পড়াইছিলাম তো আমাদের। এটা কি ডাব্লিউ ইকুয়াল টু 48 গ্রাম। তো গতিশক্তি ইকে ইকুয়াল টু 3/2 nRT। তো এন যেহেতু নাই, মোল সংখ্যা যেহেতু নাই, ইকে ইকুয়াল টু 3/2, এন ইকুয়াল টু আমরা কি জানি W/m ইন্টু আর ইন্টু টি। তো 3/2, ডাব্লিউ কত আমাদের 48, মোলার মাস কত বলো তো? মোলার মাস অক্সিজেনের 32। আর কত বসাবা বলো? আর কত বসাবা? গতিশক্তির একক কি জুল না? তো 8.314 বসাবা ইন্টু তাপমাত্রাটা কত? তাপমাত্রা হচ্ছে 293 বা 298 কেলভিন। আমার কথা ধরতে পারছো? সো আমরা যদি যাই 3 ইন্টু 48 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইডেড বাই 2 ইন্টু 32, তাহলে দেখো কি আসে 5574.5 জুল। ঠিক আছে, তাহলে দেখো 5.574 ইন্টু 10⁻³ জুল। অ্যান্সার কি? এ নাম্বারটা। অ্যান্সার কি? এ নাম্বারটা। ওকে, পরেরটা আসি। কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে বলো? কোন তাপমাত্রায়? তাপমাত্রা যদি 0 কেলভিন হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি 0 কেলভিন হয় তাহলে কি হবে? গতিশক্তিটা শূন্য হবে। স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি বলো তো? হালকা গ্যাসের আরএমএস বেগ বেশি না? বলো। দেখো সবগুলাতে হাইড্রোজেন মাঝখানে শেষে দেওয়া আছে। সো এটাই দেখো হাইড্রোজেন শুরুতে দেওয়া আছে, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। তো সবসময় মাথায় রাখবে হালকা গ্যাসের আরএমএস বেগ বেশি। এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? এসটিপি মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো আরএমএস আমরা কি জানি? √3RT ডিভাইডেড বাই m। সো কি লিখবো? 3 ইন্টু 8.314। এসআই একক বসাইতে হবে এখানে। হ্যাঁ, এসটিপি মানে কি 273 কেলভিন। এমটা কিসে বসাইতে হবে? অবশ্যই কেজিতে, বুঝা গেছে? এটা অনেকে ভুল করে। 32 ইন্টু 10⁻³ এসআই একক, বুঝা গেছে? এসআই একক বসাইতে হবে। তো কেজি 32 ইন্টু 10⁻³ কেজি। সেই জিনিসটা ভুল করা যাবে না কিন্তু। হ্যাঁ, 3 ইন্টু 8.314 ইন্টু 273 ডিভাইডেড বাই 32 x⁻³ তো 461.288। ঠিক আছে, 461. দেখা এটা কাছাকাছি মান আছে, বি নাম্বারটা আছে 461.34। আরে টেম্পারেচারের এসআই একক তো কেলভিন, বুঝো নাই? কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে বলো তো? এখানে কিন্তু উল্টাটা বলছে, ভালোভাবে বুঝো। তোমরা আবেগের বসে কিন্তু মুখস্থ বসায় দাও। বাস্তব আদর্শ দেখো, বাস্তব আদর্শ কি? উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, তাই না? আর যখন বলবে আদর্শ বাস্তবের মতো আচরণ করবে তখন কিন্তু উল্টাটা হবে। দেখো বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? ঠিক আছে, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে? খুব উচ্চ তাপমাত্রায়। ঠিক আছে, অ্যামেগা বক্রের মূল ভিত্তি কি কোনটি বলতো? বয়েলের সূত্র না? ভি বনাম 1/p, কারণ পিভি বনাম পি গ্রাফ আমরা করছি না? মনে আছে পিভি বনাম পি গ্রাফ? তারপরে আসো অ্যামেগা লেখচিত্র কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখায় বলো? কোনটি সবচেয়ে বেশি বিচ্যুতি দেখায়? অ্যামোনিয়া না? অ্যান্সার কি? অ্যামোনিয়া। দেখবে গাইড বইগুলোতে ভুল আছে, কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, বাট অ্যান্সার কি হবে? অ্যামোনিয়া হবে।
মাথায় ঢুকছে? গাইড বইগুলোতে কিন্তু ভুল দেওয়া আছে, মাথায় রেখো। বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি বলো তো? বাস্তব গ্যাসের সমীকরণ কোনটা? সি নাম্বারটা, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। ভ্যান ডার ওয়ালস সমীকরণে ধ্রুবক এ দ্বারা কি বুঝায়? এ দ্বারা আমরা বলছিলাম না আন্ত আণবিক আকর্ষণ। কি বুঝায়? আন্ত আণবিক আকর্ষণ। এই তোমার এত কথা বলতে বলছি, বসো। সো কি বুঝায় আন্ত আণবিক আকর্ষণ? 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি বলো তো? 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য, ঠিক আছে? আমরা দেখি মোল সংখ্যা কত নাইট্রোজেন গ্যাসের, W/M। তো 28/28 সমান 1। তাহলে আমরা কি বলবো? P প্লাস A/V স্কোয়ার, কারণ n স্কোয়ার, n এর ভ্যালু কত? 1, V মাইনাস বি ইকুয়াল টু RT। অ্যান্সার কি? সি নাম্বারটা। মোল সংখ্যা কত? n এর ভ্যালু 1। বুঝে গেছে? পরেরটা যদি দেখি, এখন সিকিউ এসে পড়ছে। ওকে, সো এমসিকিউ যা যা পড়াইছি কারো কোনো কনফিউশন আছে বলো? এমসিকিউ যা যা পড়াইছি কারো কোনো কনফিউশন আছে? নাই। এখন আসো সিকিউতে। সিকিউটা দেখো পারো কিনা। এমসিকিউ পারার পরে তোমাদের সিকিউ কোনো ঝামেলাই হবে না, আই থিঙ্ক সো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওকে, দেখো এ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। তো এ গ্যাসটা কি? এ গ্যাসটা তো আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করতে পারবো বলো? ঠিক আছে। তারপর দেখো উদ্দীপকের বি ও সি আদর্শ আচরণ না করার কারণ। সো বি ও সি কেন করে নাই দেখো আমরা ইন ডিটেলস লিখে দিছি। দেখো এইটা আদর্শ গ্যাসের সমীকরণ কিভাবে বের করে গতদিন আমরা দেখাইছি না, পিভি ইকুয়াল টু এনআরটি দেখাই দিছি। আর বি গ্যাসেরটা দেখো, বি গ্যাসে ভাইয়া যা যা বলছি যে কেসগুলো আছে, ঠিক আছে, সব ব্যাখ্যা করা আছে। একটু আগে পড়াইছি না ভি মাইনাস এনবি কীভাবে হবে, তারপর হচ্ছে পি প্লাস এনভি কীভাবে হবে, সো এটা লেখা আছে। ক্লিয়ার সবাই? সো এটা নিয়ে কারো কোনো ঝামেলা হবে? ভাইয়া তো ক্লাসে ইন ডিটেলস বুঝাইছি, ইন ডিটেলস বুঝাইছি না বলো? কারো কোনো ঝামেলা হবে কি না? ওই যে আরেকজন চ্যাট জিপিটি মেরে বলে দিচ্ছে। ওকে, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে দেখো ব্যাপনের একটা অঙ্ক, উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে মিলিত হবে? কত দূরত্বে মিলিত হবে এই অঙ্কটা করো, আমি আসতেছি। ঠিক আছে, এই অঙ্কটা করো, 5 মিনিট সময়, অঙ্কটা করো।
কি আসছে রেজাল্ট? কত দূরত্বে মিলিত হবে বলো? আরেকটা কলম নাও তুমি। ধরে নিলাম এইখান থেকে, ধরো দুইটা পুরোটা তো এই প্রান্ত থেকে লেটস সে এক্স দূরত্বে মিলিত হবে। হ্যাঁ, তো পুরোটা যদি 70 মিটার হয়, এইটুক দূরত্ব কত? 70 মাইনাস এক্স। ধরো এটা এ দূরত্ব আর এটা বি দূরত্ব, বুঝে গেছে? পুরোটা যদি 70 মিটার হয়, যে কোনো এক পাশ থেকে আমি ধরলাম হচ্ছে এক্স দূরত্বে মিলিত হবে, তো 70 মাইনাস এক্স। তো এখন দেখো এ গ্যাস, এই গ্যাসটা কোনটা বলো তো? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, তো এটা কি অ্যামোনিয়া তৈরি হবে না? আর বি গ্যাসটা কি? মিথানল প্লাস PCl5, ঠিক আছে? তো POCl3, তাহলে কি হবে? HCl তৈরি হবে না এখানে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এ গ্যাসটা কি? অ্যামোনিয়া, আর বি গ্যাসটা কি? HCl। সো আমরা কি জানি বলো তো? সূত্রটা কি? R1/R2 রুট ওভার কি? আমি বলছিলাম না সূত্রটা, যে L1/L2, ঠিক আছে, ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। বুঝছো বাবা? ডিস্টার্ব করো না, একটু পড়াইতে দাও। তারপর R1/R2 ইকুয়াল টু L1/L2 ইকুয়াল টু রুট ওভার M2/M1। সো আমরা যদি যাই, একটু খেয়াল করো, L1টা কি? L1টা ধরো এটা ধরলাম 1, যদি এটা গ্যাস 1 ধরি, R1 ধরি অ্যামোনিয়াটাকে, তাহলে L1টা কি? এইদিকে 70 মাইনাস এক্স, তো আমি দিলাম 70 মাইনাস এক্স ডিভাইডেড বাই L2টা আমার বের করতে হবে, ঠিক আছে? কত দূরত্বে বের করতে হবে? L2টা কি মনে করো? L2টা কি হবে? আচ্ছা L1 যদি L2টা তাহলে এক্স হবে, এক্স দূরত্বে L2টা কি হবে? এক্স হবে, ঠিক আছে? M2 কত? M2 হ্যাঁ, M2 হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5, আর M1 কত আমার? অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 17। তাহলে দেখো এখন ক্যালকুলেটর যদি চাপি, ক্যালকুলেটরটা কই? ক্যালকুলেটরটা যদি কই, বাবা দাঁড়াও একটু একটু একটু, রুট ওভার 36.5 divided by 17, 1.47, 70 মাইনাস এক্স ইকুয়াল টু 1.47 ইন্টু এক্স। তাহলে দেখো 2.47 আমি যদি এই পাশে নিয়ে আসি, 47x ইকুয়াল টু 70, তাহলে x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু 70 ডিভাইডেড বাই 2.47, তাই তো? কত আসে ভাইয়া? 28.34, x ইকুয়াল টু 28.34। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে 28.34 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে, আর অ্যামোনিয়া থেকে, অ্যামোনিয়া কি বেশি দূরত্ব ট্রাভেল করবে? 70 মাইনাস 28.34, তাহলে কত? 41.66। সো অ্যামোনিয়া থেকে 41.66 সেন্টিমিটার দূরত্বে মিলিত হবে, আর HCl থেকে মনে করো 28.34 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। এরকমই আসছে তোমাদের, ঠিক আছে? এরকমই আসছে না? কি আরিস মুছো না কিন্তু ওদের পড়া, হ্যাঁ? আচ্ছা এটা মুছো, ওকে ডান। অনেক লিখছো, ক্লাস শেষে লিখো। ওকে ডান 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 ডান। পরেরটা দেখি। আরিস কি লিখতে পারো তুমি? এ লেখো তো, এ দেখি তো, দাঁড়াও তুমি এ লিখে দেখাও। ব্লু কালার লাগবে? আচ্ছা এ লিখে দেখাও, এটা লেখো, এটা এ। বি লেখো। ও বি লিখছো, এখন সি লেখো। সি লিখছো, নাইস গ্রেট। আর লেখো তো, আর
ঠিক আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন এখন উল্টা আর লেখছো তুমি, সোজা আর লেখো নাই। ওকে, এখন আর না, এখন পড়াইতে দাও ওদের। হ্যাঁ, তারপর দেখো, এটা পারবা না? 37°C তাপমাত্রা 11 গ্রাম বি গ্যাসের গতিশক্তি। বি গ্যাস 11 গ্রাম। বি গ্যাসে আণবিক ভর দেয় নাই রে নোমান। বি গ্যাসটি চুনা পাথরের বিয়োজনে, আচ্ছা, তো চুনা পাথরের বিয়োজনে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো বি গ্যাসটা তো কার্বন ডাইঅক্সাইডই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে দিছে। ঠিক আছে, তো বি গ্যাসের গতিশক্তি কত? সো এটা তো পারার কথা। কে ইকুয়াল টু 3/2 W/m, তাই না? 11/44 আর কত? 8.314 কিন্তু তাপমাত্রা কত? 37°C। তার মানে কি 273 আর 7 310 কেলভিন, তাই তো? ক্লিয়ার? ক্লিয়ার? পারার কথা, পারার কথা। ইজি ইজি, যা আসে তাই রেজাল্ট দিয়ে দিবা। এ থেকে বি সি ডি বিচ্যুতির কারণ। তো এই যে বিচ্যুতির কারণ, দেখো আমি ক্লাসেও পড়াইছি, যা যা এক্সপ্লানেশন দরকার, ঠিক আছে, সব দিয়ে দিছি একেবারে এমেগা কার্ভ। তো পারবা তো? ক্লাসে ইন ডিটেলস পড়াইছি না? বলো, পারা যাবে? পারা যাবে? বি সি ডি বিচ্যুতির কারণ, ইয়েস অর নট? সবাই একটু ওই গ্যাসগুলা কেসগুলা লিখে দিবা, তাইলেই হয়েছে। ইনশাল্লাহ পারা যাবে। ভাইয়া যে কেসগুলো দিচ্ছে ওই কেসগুলো লিখে দিলেই হবে। এখন দেখো 2 লিটার পাত্রে এ এবং বি গ্যাস দ্বয় মিশ্রণের মোট চাপ কত? দেখো মিশ্রণের মোট চাপ, দেখো 30°C তাপমাত্রায় 2 লিটার পাত্রে, নতুন একটা পাত্র নিচ্ছে B3, এ এবং বি গ্যাসের মোট চাপ কত? তো এখন দেখো বি গ্যাসের মোট চাপ বাইর করো, এ গ্যাসের মোট চাপ বাইর করো। আগে আংশিক চাপ বাইর করতে হবে। তো এ গ্যাসেরটা তো বের করা যাবে, ঠিক আছে, বি গ্যাসেরটা বের করো। কি হবে? এ গ্যাসে তো কিছু অংশ দেওয়া আছে, বি গ্যাসেরটা কিভাবে বের করবা? করো, একটু ভাবো, প্রশ্নটা তুলো, প্রশ্নটা তুলো। না বাবা, লেখার দরকার নেই। বাবা তোমাকে অনেক বাবা 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 আমি জেট পর্যন্ত লিখতে পারি। জেট পর্যন্ত? গুড, এখন লেখার দরকার নেই, খাতায় লেখো। বাবা আমি তো বলি একটু মনে যাচ্ছে, একটা এখানে এ পাওয়ারটা লিখতে পারি, একটা এ লিখে এটা খালি নিচে দেন। দেখো কিভাবে কি করবা। এ গ্যাসের আংশিক চাপ বের করো আগে, এ গ্যাসের আংশিক চাপ বের করো। গতদিন করাইছি এই টাইপের ম্যাথ।
বলো কি হবে? গ নাম্বারটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো আমি একটু করাই দিচ্ছি তোমাদেরকে। দেখো গ নাম্বারটা কি করবে তোমরা। দেখো এখানে কিসে দেওয়া আছে 20°C, বাট এখানে প্রশ্নে কি বলছে 30°C জন্য। তো এটা তো তুমি চাপ পাইছো 576 মিলিমিটার মার্কারি প্রেসার, তাই না? এটা কিসের জন্য? 20°C জন্য। সো তুমি P1/T1 ইকুয়াল টু P2/T2, মানে 30 ডিগ্রির জন্য তোমার চাপটা বাইর করতে হবে। বুঝে গেছে? P2 বাইর করবো আমরা। P2টা কত? ওকে, তো এখন দেখো এইখানে তুমি কি লিখলা? ধরো এটা এটিএম এ আমরা বের করব। তো 576 ডিভাইডেড বাই 760, ঠিক আছে? 760। T1 কত? 20 ডিগ্রি, মানে 293 কেলভিন। ওকে, ডান। T2 কত? 30 ডিগ্রি, মানে 303 কেলভিনের জন্য আমি বের করব P2 বের করব। সো P2টা কত আসে দেখি। P2টা 576 ইন্টু 303 ডিভাইডেড বাই 760 ইন্টু 293। এটুকু বুঝছো কি করছি? P2টা হচ্ছে 0.78 ATM, এটা একটা পাইলাম। এখন দেখো এটা কি আছে, এসটিপি বলে দিছে। এসটিপি বুঝে গেছে? এসটিপিতে চাপ কত? চাপ হচ্ছে 1 ATM। P1 আয়তন কত? 22.4 লিটার। এখন আমার কত 30°C তাপমাত্রায় বের করতে হবে না? 30°C তাপমাত্রায়। তো 30°C তাপমাত্রায় এসটিপিতে তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে T1 273 কেলভিন। বুঝে গেছে? সো আমার P2 বের করতে হবে। P2 কি? P1/T1 ইন্টু T2, ঠিক আছে? P1 কত? 1 ATM। T2 কত? 293 কেলভিন। কেন? কারণ হচ্ছে আমি 303 হবে। 30°C বের করবো 303 ডিভাইডেড বাই 273। তাহলে P2টা কত? 303 ডিভাইডেড বাই 273 কত আসে রে বাবা? 1.11, ঠিক আছে? 1.11 ATM। এখন আমি মিশ্রণের সূত্রে ফেলাই। P2 পেয়ে গেছি, P1 পেয়ে গেছি। সো মিশ্রণের সূত্র কি দেখো তো। মিশ্রণের সূত্র, ওকে। তারপরে এখানে কিন্তু আরেকটা কাজও আছে আমাদের, বলো তো কি কাজ আছে? এসটিপিতে আয়তন, ঠিক আছে? সরি, এই যে 30°C তাপমাত্রায় আয়তনও বের করতে হবে। এখানে কিন্তু আয়তনটা দেওয়া আছে, এখানে আয়তন নাই। দেখো কতগুলো কাজ। সো এখানে আয়তন কি? V1/T1 V2/T2 দিয়েও করতে পারো। সো V1/T1 ইন্টু T2 ইকুয়াল টু V2। সো V2টা কত আসবে দেখো তো। V1 কত আসে আমার? V1 22.4 বসায় দিই। T1 কত? T1 হচ্ছে 273, T2 কত? 293। তাহলে V2 পেয়ে যাব। তাই কত আসে? 22.4 ইন্টু 293 ডিভাইডেড বাই 273, 24.04। এটা হচ্ছে লিটার। বুঝা গেছে? আর এটা এটা কত আসবে? 0.6 লিটার, 600 ml, 1000 দিয়ে ভাগ করছি। এখন আমার মিশ্রণের মোট চাপ দেখো, পিএফ আমরা কি বলবো? P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই নতুন পাত্রে 2 লিটার পাত্রে নেওয়া হয়েছে না V3। বুঝে গেছে? P1 V1 কি হবে? এখানে নতুন চাপ কত পাইছো? লেটস সে এটা 1, 0.78। আর আয়তন কত? 0.6, 0.78 ইন্টু 0.6 যোগ P2 V2 কত? P2 V2 আমি যদি দেখি এখানে P2 কত? 1.11 ইন্টু 24.04 ডিভাইডেড বাই V3 কত? 2 লিটার আয়তনের পাত্র। সো এখন দেখো 0.78 ইন্টু 0.6 যোগ 1.11 ইন্টু 24.04 ভাগ 2, 13.57। দেখো তো 13.58 আসে কিনা? 13.58 ATM এরকম কিছু আসে? বলো।
ও ওইখানেও আয়তনটা তো চেঞ্জ করতে হবে। আহা, কত কাজ দেখছো। এখানে আয়তনটাও 0.6 বসাইলে হবে না বাবা, এটা অনেক কাজ। দেখো এটা কি করতে হবে, তা P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে তোমার ইয়াটা বের করতে হবে, V2টা বের করতে হবে। V2 কি P1 V1 বাই P2। P1 কত তোমার, P1 কত ছিল আগে, চাপ চাপ আগে ছিল হচ্ছে 576 ডিভাইডেড বাই 760। দেখো কি ভেজাইলে একটা অঙ্ক দিচ্ছে আজকে। V1 কত 0.6 লিটার, P2 কত, P2 0.78 ATM। আহা, দেখছো নি কারবারটা। 576 ইন্টু 0.6 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.78 কত আসে রে বাবা, 0.058। 0.058। এখন আসো পিএফ, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V3। বুঝা গেছে, ভেঙে ভেঙে করাই দিলাম। সো এখন দেখো P1 কত, এখানে এই যে নতুন 0.78, এটার আয়তন কত 0.058 লিটার। বুঝা গেছে, যোগ P2 কত 1.11, এটার আয়তন কত 24.04 ডিভাইডেড বাই 2 লিটার। এখন দেখি 0.78 ইন্টু 0.058 যোগ 1.11 ইন্টু 24.04 ভাগ 2, 13.36, কাছাকাছি 13.36 ATM। বুঝা গেছে, 13.36 ATM। ক্লিয়ার। অনেকগুলা কাজ। তোমাদের কত আসতেছে, 12.66। আমি কোথাও ভুল করছি নাকি, আমি ভাঙ্গায় করাইতে গিয়ে কোথাও ঝামেলা করতেছে কিনা দেখো তো। হ্যালো হ্যালো, কোথায়? আরিশ, দুষ্টামি করো না। দেখো একদম সহজভাবে করে দেই, এত প্যাচ পাস দরকার নাই। আমি চাইছিলাম ভাঙ্গা ভাঙ্গা করাইতে, বাট এইভাবে কি হয়, এইভাবে হচ্ছে অনেকের কনফিউশন তৈরি হয়। সো এত প্যাচ পাস না করি, একবারে দুইটার জন্য চাপ বের করি, ঠিক আছে, 30°C তাপমাত্রায়, আলাদা আলাদা না করি, একদম সহজভাবে করে দিই। ভেঙে ভেঙে করাইতে গেলে ঝামেলা। আসো দেখো, সবচেয়ে সহজ হয় কি, আমরা ওই যে সমন্বিত সূত্রটা আছে না, ওইটা দিয়ে করে দিই। দেখো আমরা পি অফ এ বের করব, পি টোটাল কি, পি অফ এ প্লাস পি অফ বি, একদম সিম্পল। সো পি অফ এটা কি, পি অফ এটা দেখো সহজে করে দিচ্ছি। এইখানে চাপটা বের করব, দেখো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ বের করব আমরা, 30°C তাপমাত্রায়। বুঝতে পারছো, কত ডিগ্রি সেলসিয়াসে, 30°C চাপ বের করব। সো দেখো আমরা একটা সূত্র ছিল না, P1 V1 T1 ইকুয়াল টু P2 V2 T2, এই সূত্রটাই অ্যাপ্লাই করব। বুঝছো, এত কিছুই করব না, P1 V1 T1 P2 V2 T2।
সো ধরো এটা সব 1 আছে, এটা 1, এটা 1, এটা 1। সো P1 কত আমার 576, এটাকে 760 দিয়ে ভাগ করলাম। কারণ হচ্ছে দেখো, আমি যদি P1 V1 T1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, এই সূত্র থেকে আমি P2 বের করব। P2 বের করতে গেলে আমি কি করতে হবে, P1 দেখো পাশে লিখে দিই, P2 বের করতে গেলে এই যে এইখান থেকে যদি P2 বের করি, P2 বের করতে গেলে কি করতে হবে, P1 V1 T2, ঠিক আছে, ডিভাইডেড বাই T1 V2, এই সূত্রটাই তো। সো P1 লিখলাম 576 ডিভাইডেড বাই 760 লিখলাম। তারপরে V1 কত 600, 0.6 লিখে দিলাম, ইন্টু T2 কত তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস মানে 303 কেলভিন লিখে দিলাম। দেখো একবারে সহজে হয়ে যাবে এক লাইনে। আর আমাদের আয়তন কত বলো তো, V2 আয়তন, V2 কত আমাদের 2 লিটার পাত্র আয়তন কত, ঠিক আছে, V2 ইন্টু T1 V2, T1 হচ্ছে 293 কেলভিন ইন্টু V2 কত 2 লিটার। সো কত আসে P অফ A দেখো তো, 546 ইন্টু 0.6 ইন্টু 303 ডিভাইডেড বাই 760 ইন্টু 293 ইন্টু 2, কত আসে 0.23 বা 24 ATM, 0.24 ATM। দেখো এক লাইনে হয়ে গেছে। এখন আসো এখানে P অফ B বের করি সেমভাবে, সব 1 ধরলাম STP, P1 কত 1 ATM, ঠিক আছে। তারপরে V1 কত আমাদের STP তে আয়তন 22.4 লিটার, T2 কত, T2 হচ্ছে 303 কেলভিন, ওকে। তারপরে আমার T1 কত, T1 STP 273 0 ডিগ্রি সেলসিয়াস ইন্টু আমার V2 কত বলো তো, V2 আয়তন 2 লিটার, আয়তন কত 2 লিটার, বসায় দিলাম। দেখো তাহলে কত আসে 22.4 ইন্টু 303 ডিভাইডেড বাই 273 ইন্টু 2, তো কত আসে 12.43 ATM। তাই P টোটাল কত, ঠিক আছে, P টোটাল দেখো P অফ A প্লাস P অফ B, শেষ, খেলা শেষ। P অফ A কত 0.24, এটাই সহজ, 12.43 যোগ 12.43। আমি চাইছিলাম তোমাদের ভেঙ্গে করাইতে, কারণ অনেকে বুঝে না, বাট এগুলো সহজ অঙ্ক। তাহলে কত আসে 12.67 ডান, 12.67 ডান, বুঝছো সবাই, 12.67 ATM, সহজ অঙ্ক। তারপর দেখো পরেরটা, নলের কোন জায়গায় গ্যাস দ্বয় মিলিত হবে, এটা বাসায় পারবা 546 কেন, এটা তো মিলিমিটার মার্কারি প্রেসার, এই যে 546 মিলিমিটার মার্কারি প্রেসার, বুঝছো, এটারে ATM এ কনভার্ট করছি, 760 দ্বারা ভাগ করছি, এটা পারা যাবে হোমওয়ার্ক। এন্ড দেখো বাকিগুলা যেগুলো আছে, বাকিগুলো একদম সহজ। উদ্দীপকের গ্যাস মিশ্রণ দেখো এগুলো সবই করাইছি তোমাদেরকে, এগুলা হোমওয়ার্ক, বাকিগুলা হোমওয়ার্ক একই টাইপ। আর 3টা দিছি আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি, বুঝে গেছে। 3টা অঙ্ক হোমওয়ার্ক, যদি না পারো ভাইয়াকে বইলো, ভাইয়া সলভ করে দিব নেক্সট ক্লাসে। 3টা অঙ্ক হোমওয়ার্ক, ঠিক আছে, 3টা অঙ্ক হোমওয়ার্ক, এটা বাসায় করে নিও। ডান, মোটামুটি পারা যাবে তো, পারা যাবে। সো ভালোভাবে পড়ালেখা করো বাসায়, ঠিক আছে। এই অ্যান্সার তো মিলে নাই, কে বলছে অ্যান্সার মিলে নাই? 12.67 আসছে না তোমাদের, ঠিক আছে, 12.65। ঘনত্বের কোনো কাজ নাই, ঘনত্বের কাজ হচ্ছে পরেরটায়, বুঝছো। সো ডান। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল, ওকে।